very first class on financial accounting and reporting. তো ক্লাসটা শুরু হওয়ার আগে আমি যদি ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিই আমার ব্যাপারে, অনেকে হয়তো আমাকে চিনেন, আবার অনেকে আছেন হয়তো চিনেন না। সো আই জয়েন্ড সিএ ইন সেপ্টেম্বর 2021 এবং আমি আমার আর্টিকেলশিপ শুরু করেছিলাম অ্যাট স্নেহাশিস মাহমুদ অ্যান্ড কো চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, এবং সাবসিকুয়েন্টলি মার্চ এপ্রিল 2024-এ যে 2.5 বছর সময় আমি সিএ কোয়ালিফাই করি। এবং আমার এই সিএ জার্নি চলাকালীন যে সময় এবং কোয়ালিফাই করার পরের যে সময়টা ছিল, এই সময়টা দেখা যাচ্ছে যে বিভিন্ন ফ্রেন্ডস সার্কেল এবং আমার কলিগসদের মাঝে সবাইকে তাদের পড়াশোনা রিলেটেড সাজেশনস এবং গাইডেন্স দিয়ে থাকি। তো সেই গাইডেন্স এবং সাজেশনস দিতে দিতে একটা পর্যায়ে যে আই রিয়েলাইজ যে আমার টিচিং এর প্রতি একটা প্যাশন আছে। তো টিচিং এর প্রতি সেই প্যাশন থেকেই আর কি আমি মশিউর ভাইয়ের সাথে জয়েন করেছি এবং এই অ্যাকাউন্টেন্ট XYZ প্ল্যাটফর্মে লাস্ট 2 সেশন ধরে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট 2টা কোর্স কন্ডাক্ট করছি। আনফরচুনেটলি এই বছর মানে এই সেশনে যেহেতু স্কেডিউলটা কোয়াইট বিজি, এই কারণে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কোর্সটা কন্ডাক্ট করা হচ্ছে না, বাট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং কোর্সটা আমরা কন্ডাক্ট করছি। মশিউর ভাই আজকে ডিউ টু আ ভেরি বিজি স্কেডিউল সে আজকে থাকতে পারছে না, তো আজকে ক্লাসটা আমি কন্ডাক্ট করব। এবং আমাদের ক্লাস সম্পর্কে যদি একটু বলি, যে আপনারা হয়তো অলরেডি জানেন যারা জয়েন করেছেন, এখানে 50+ পার্টিসিপেন্টস আছি আমরা। আমাদের ক্লাসেস উইল বি হেল্ড অন ওয়েডনেসডে এবং স্যাটারডে, এবং আজকে হয়তো জাস্ট এক্সেপশনাল কয়েকদিন ছাড়া আমরা চেষ্টা করি 8:30টার ক্লাস একদম শার্প 8:30টায় জয়েন করে ফেলতে। সো অনেকে যদি দেখা যায় যে 5 মিনিট বা 10 মিনিট পরে জয়েন করার একটা টেন্ডেন্সি থাকে, দেখা যাবে যে আপনারা ক্লাসের ইন্ট্রোডাক্টরি পার্টটা আপনারা মিস করে যাবেন। সো সবাইকে রিকোয়েস্ট করবো যে ফ্রম নাও অনওয়ার্ডস আপনারা ট্রাই এন্ড জয়েন বাই 8:30 অর অ্যাট লেটেস্ট বাই 8:35, 5-6 মিনিট এদিক ওদিক হতে পারে অ্যাট ম্যাক্স। এবং আমাদের প্ল্যানিং যেটা সেটা হলো ক্লাসেস উইল বি অ্যারাউন্ড 18 থেকে 20টার মতো ক্লাস থাকবে। এক একটা ক্লাসের ডিউরেশন উইল বি রাফলি 2 আওয়ার্স, অথবা এবং 2 আওয়ার্স মাঝে মধ্যে 2.5 ঘন্টার মতো হয়ে যেতে পারে আমাদের একটা টপিক কমপ্লিট করার জন্য। আমাদের টার্গেটটা হলো যে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং রিপোর্টিং যদি আমি কোর্সটার কথা চিন্তা করি, কোর্সে আপনাদের ওয়ান অফ দ্য মেইন কম্পোনেন্টস ইজ গ্রুপ অ্যাকাউন্টস, যেখান থেকে 20 মার্কস আসবে, এবং আদার দেন গ্রুপ অ্যাকাউন্টস IFRS থেকে অ্যারাউন্ড বাকি IFRS এবং অ্যাকাউন্টিং এর যে থিওরি সেখান থেকে বাকি আপনাদের 80 মার্কস আসবে। তাই আমাদের প্ল্যানিংটা থাকবে যে ইনিশিয়ালি আপনাদেরকে IFRS এর যে পোর্শন গুলো আছে, IFRS এর পোর্শনটা যে 80 মার্কস সেটা আমি আপনাদের কমপ্লিট করে দিব, এবং রাফলি যদি বলি কন্টেন্ট প্লাস পাস্ট ইয়ার প্র্যাকটিস সহ 10-11 অর ম্যাক্সিমাম 12টা ক্লাস হয়তো আমাদের লাগতে পারবে টু ফিনিশ ইট। সো এটাই আমাদের টার্গেট থাকবে যে ফার্স্ট 10 to 12 ক্লাসেসে আমরা IFRS পোর্শনটা শেষ করে ফেলবো অ্যালং উইথ দ্য প্র্যাকটিস, এবং এই IFRS পোর্শন শেষ করার পরে মশিউর ভাই আপনাদেরকে গ্রুপ অ্যাকাউন্টস নিয়ে ডিসকাস করবে। সো ফার্স্ট পার্ট অফ দ্য ক্লাস ইট উইল বি কন্ডাক্টেড বাই মি। মশিউর ভাই হয়তো এই ক্লাসে কি কয়েকটা ক্লাসে আমার সাথে জয়েন্টলি আমরা কিছু কন্ডাক্ট করব। এর পরবর্তী ক্লাসগুলো যেগুলো গ্রুপ অ্যাকাউন্টস এর উপর থাকবে সেগুলো মশিউর কন্ডাক্ট করবে। আর ক্লাসের ব্যাপারে একটা জিনিস আপনাদেরকে বলে রাখছি, সেটা হলো যে প্রত্যেকটা ক্লাস শেষে আমরা যখন একটা টপিক শেষ করব, আমি ক্লাসে আপনাদেরকে কিছু কোয়েশ্চেন্স করাবো। সেটা আপনাদের বইয়ের সেলফ টেস্ট থেকে কিছু সিলেক্টেড কিছু কোয়েশ্চেন্স থাকবে, সেগুলো করাবো। আবার পাস্ট ইয়ার থেকে কিছু কোয়েশ্চেন করাবো। যেহেতু আমাদের ক্লাস টাইমটা লিমিটেড, অবশ্যই ক্লাস টাইমিং এর মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেন শেষ করা সম্ভব হবে না। এজন্য আপনাদেরকে আমি মার্ক করে দিব এবং স্পেসিফিকলি মেনশন করে দিব প্রিভিয়াস ইয়ার থেকে কোন কোয়েশ্চেন গুলা করতে হবে, এবং সেটা আপনাদেরকে PDF সহকারে একদম চ্যাপ্টার ওয়াইজ করে দেওয়া হবে, যাতে আপনারা সেখান থেকে ইজিলি প্র্যাকটিসটা করে নিতে পারেন। সো কারো কি আমাদের ক্লাস সম্পর্কে আর কোনো কোয়েশ্চেন্স আছে? ইফ উই হ্যাভ এনি কোয়েশ্চেন্স সেগুলো আনসার করে আজকে আমরা আমাদের মেইন টপিকে চলে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া। আমরা কি সিএ যে ফার যে ম্যানুয়াল বইটা আছে ওটা কি পড়বো, নাকি আপনারা যে শিটটা দিবেন PDF দিবেন এগুলো পড়লেই না? আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস, আমি যখন ক্লাসটা আপনাদেরকে নিব, ক্লাসটা আমি আমার নিজস্ব একটা স্লাইডস আছে, আমি স্লাইডসটা ইউজ করব যাতে আমার পড়াতে আপনাদেরকে সুবিধা হয়। বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, অনেকে বারবার আমার কাছে চাই স্লাইডস দেন, আমি স্লাইডস অবশ্যই দিব, বাট আপনারা এই স্লাইডসটা কাইন্ডলি পড়বেন না,
কারণ এই স্লাইডসটা হলো টোটালি একটা সামারাইজ ভার্সন। চেষ্টা করবেন, আমি যখন, যেমন আজকে আমার প্ল্যান হলো আইএফআরএস 15 আপনাদেরকে পড়ানো। তো আইএফআরএস 15 আমি যখনই পড়ানো শেষ করব, চেষ্টা করবেন বাসায় যে আইএফআরএস 15 এর বইয়ে যে পোর্শনটা আছে আপনাদের ম্যানুয়ালের, আইসিএডব্লিউ যে ম্যানুয়ালটা ফলো করছে আইসিএবি, সেই ম্যানুয়ালটা আপনারা পড়বেন। এবং আমি যে কোয়েশ্চেন্স গুলো বলে দিব, দেখা যাবে ম্যানুয়াল থেকে বলবো 2টা সেলফ টেস্ট করেন, আবার প্রিভিয়াস ইয়ার থেকে বলবো এই ইয়ারের এত নাম্বার কোয়েশ্চেনটা করেন, সেগুলো আপনার প্র্যাকটিস করে আসবেন। ক্লিয়ার? তার মানে ম্যানুয়ালের চ্যাপ্টার 6। জি জি জি, যেখানে আছে রেভিনিউ এন্ড ইনভেন্টরি। সো আজকে আমরা সেই চ্যাপ্টার 6টা থেকে শুরু করব, এবং পরবর্তীতে ফ্রম নাও অনওয়ার্ডস আমরা একটা ক্লাস শেষে পরবর্তী ক্লাসে আমাদের কি টপিকস থাকবে সেটাও আপনাদেরকে ব্রিফলি মেনশন করে দিব, যাতে নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে আপনারা অ্যাটলিস্ট ব্রিফ লেভেলের একটা প্রিপারেশন নিয়ে আসতে পারেন, একটু দেখে আসতে পারেন। কেউ যদি সেই প্রিপারেশন নিতে ফেলও করেন যে আপনি প্রিপারেশন নেওয়ার সময় নাই, তাও কোনো অসুবিধা নাই, বিকজ আমরা যখন একটা টপিক কভার করব, আমি জানি না এখানে সবাই একদম, আমরা একটা ওরিয়েন্টেশন সেশন নিয়েছিলাম এর আগে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর। তো সেখানেই বলা হয়েছিল যে একদম বিগিনার লেভেল থেকে আমরা শুরু করব, যে অ্যাজিউমিং সবাই এখানে টোটালি বিগিনার্স, কারো কোনো বেসিক লেভেলের আইডিয়া নাই। সো একদম ফ্রম দ্য স্ক্র্যাচ উইল স্টার্ট, এবং আমরা চেষ্টা করব বিভিন্ন প্র্যাকটিক্যাল এরিয়াজও টাচ করতে। অবশ্যই আমাদের এক্সাম ফোকাস তো থাকবে, বাট এক্সাম ফোকাসের পাশাপাশি যেগুলো আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে যেসব এরিয়াজ লাগে সেগুলো নিয়েও ডিসকাস করব আমরা, এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস তো থাকবেই পাশাপাশি। আমরা কি ক্লাসের রেকর্ডিংস গুলো পাবো? আর ক্লাসের রেকর্ডিংস গুলো আপনারা পাবেন, বাট ক্লাসের রেকর্ডিংস গুলা হয়তো ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যুস একটা রেকর্ডিং পেতে হয়তো 2 থেকে 3 দিনের মতো সময় লেগে যেতে পারে। জাকারিয়া ভাই, রাইট? ঠিক আছে, মানে ডিপেন্ডিং অন সিচুয়েশন আর কি। সো নরমালি আপনি 24 আওয়ার থেকে 48 ঘন্টার মধ্যে রেকর্ডিং পেয়ে যাবেন আর কি, আচ্ছা আচ্ছা, মানে ক্লাস শেষে। সো আপনার নেক্সট ক্লাসের আগে অবশ্যই ক্লাস পেয়ে যাবেন, যদি কোনো এরকম মেজর কোনো ইস্যুস না হয়। সো সো আপনি এক্সপেক্ট করবেন যে মানে একটা ক্লাস হওয়ার পরে ক্লাসের একদিন আগে আপনি রেকর্ডিংটা পেয়ে যাবেন। আর আমি আপনার কমেন্টে আমাদের ক্লাসে জয়েন করার আমি লিঙ্কটা দিয়ে দিছি এখানে, কারণ এখানে আপনার 62 পিপল আছেন, এর মধ্যে সবাই ইনরোল করেননি আর কি। সো যারা মানে এই ক্লাসটা আপনারা দেখেন এজ এ ডেমো ক্লাস, যদি আপনার ক্লাস ভালো লাগে এবং আপনি মনে করেন যে আসলে আপনার এরকম একটা মানে টিচারদের থেকে টিউশনে নিলে আপনার প্রিপারেশনটা নিতে সুবিধা হবে, অবশ্যই সুবিধা হবে। তারপর আপনার একটু মানে ডেমো দেখে ডিসিশন নিয়ে ওই 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 লিঙ্কে যাইতে পারেন, অথবা ওখানে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে আপনি মানে বিস্তারিত আলোচনা করতে পারবেন। আর আমাদের যে রেকর্ডিংটা আছে, আপনি এই রেকর্ডিংটা ফার্স্ট সেশনের জন্য ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন। সো কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে যেন আপনি রিকেপ করে নিতে পারেন, অথবা কোনো ইমার্জেন্সিতে যদি ক্লাস মিস হয়ে যায় যেন ক্লাসগুলো দেখে নিতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা এই সেশনে চেষ্টা করতেছি আর কি মানে অন্য সবগুলো সাবজেক্টই শুরু করার, এফএম, ট্যাক্স, তারপরে অডিট, বিজনেস স্ট্র্যাটেজি। যদি আমরা অ্যাভেলেবেল স্টুডেন্ট পাই তাহলে অন্যগুলোও শুরু করব। সো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন অন্য সাবজেক্টে, ওই লিঙ্কে চাইলে আপনি ডিটেল জানতে পারবেন যে কোন সাবজেক্ট কে ক্লাস নেবে। তারপরে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আপনি মানে অনুরোধ রইল যে আমার সাথে যোগাযোগ করার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন্স আছে? যদি কোয়েশ্চেন্স না থাকে আমরা আজকে টপিকসে চলে যাব। ভাইয়া আদাব, আমার একটা কোয়েশ্চেন ছিল হচ্ছে ভাইয়া, যারা সিএতে একদম নিউ বা বিগিনার যারা, ওদের জন্য এটার কার্যকারিতা কতটুক, এটা যদি একটু ভাইয়া বলতেন। আপনি কি মানে নিউ বলতে কি আপনি কি সার্টিফিকেট লেভেল শেষ করেছেন? না ভাইয়া, সার্টিফিকেট লেভেল এখনো শেষ হয়নি ভাইয়া। সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস, টোটালি ডিপেন্ডস। এই ক্লাসটাও তো মূলত যারা সার্টিফিকেট লেভেল শেষ করে এসেছে, বেসিক অ্যাকাউন্টিং এর একটা নলেজ আছে তাদের জন্য। এখন অনেককে দেখা যায় সার্টিফিকেট লেভেল শেষ করার আগেই আপনারা গ্রাজুয়েশন লেভেলে যে অ্যাকাউন্টিং করেছেন সেখান থেকে একটা বেসিক আইডিয়া আছে। সো এই কারণেই আমাদের আজকের ক্লাসটা হলো একটা ডিমো ক্লাস হিসাবে দেওয়া হচ্ছে। আজকে এবং নেক্সট ক্লাসটা, ফার্স্ট 2 ক্লাসেস হ্যাজ বিন গিভেন অ্যাজ ডিমো, যে আপনারা 2টা ক্লাস নিজেদেরকে অ্যাসেস করেন যে সেই ক্লাস থেকে আপনারা কতটা বেনিফিটেড হচ্ছেন, কতটা বুঝতে পারছেন এবং নতুন কিছু শিখতে পারছেন কিনা। সো আপনারা নিজেরাই অ্যাসেস করে বলতে পারবেন এট দ্য এন্ড অফ দ্য ক্লাস ওয়েদার ইটস হেল্পফুল ফর ইউ অর নট। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ ভাইয়া।
বিকজ আমরা যেটা বলেছি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং ইট ইজ আ মানে এক্সাম অ্যাপ্রোচ যে শুধু ফোকাস করবো এরকম না, ইট ইজ আ ভেরি প্র্যাকটিক্যাল কোর্স। দেখা যাচ্ছে যে আপনারা যারা ফার্মে জয়েন করেছেন অথবা যে কোনো প্রতিষ্ঠানে আছেন ফর ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টসে, আপনার আইএফআরএস জানা ইজ মানে ভেরি ভেরি ক্রুশাল। সো আইএফআরএস এর একদম বেসিক কনসেপ্ট গুলা, কেন একটা আইএফআরএস এই কথাটা বলেছে, লজিক্যাল ওয়েতে আমরা কভার করার চেষ্টা করি, যাতে অনেকের কাছে মনে হয় যে আইএফআরএস টা খুবই একটা মেমোরাইজেশনের একটা জিনিস, সব মুখস্থ টাইপের জিনিস। আমরা লজিক্যাল ওয়েতে অ্যাপ্রোচ করব যাতে ইট ইজ বেনিফিশিয়াল টু ইয়োর প্র্যাকটিক্যাল লাইফ অ্যাজ ওয়েল। এনিওয়ান এলস? আর কারো কোনো কোয়েশ্চেন্স? যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, অনেকের অনেক ক্লাস সম্পর্কে কোয়েশ্চেন থাকতে পারে, এই জন্য একটু আমি সময় নিচ্ছি, বাট পরবর্তীতে পরে ক্লাসগুলোতে আমরা ডাইরেক্টলি টপিকে চলে যাব। এনিওয়ান এলস? আচ্ছা ঠিক আছে, মনে হচ্ছে দ্যাটস অল গুড। তাহলে আমি এখন টপিকে চলে যাচ্ছি। এবং আমি যখন ক্লাসটা কন্ডাক্ট করব, আমার অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আমি যখন কোয়েশ্চেন করি বা আপনাদেরকে কোনো কিছু আস্ক করি, আপনারা অলওয়েজ দেখা যাচ্ছে যে মাইকটাকে মিউট করে সবাই চুপ করে বসে থাকেন। আনসারটা আপনি নাও জানতে পারেন কারেক্টলি, বাট অ্যাটলিস্ট ট্রাই করেন, একটু চেষ্টা করবেন আমার সাথে ক্লাসে পার্টিসিপেট করার। পার্টিসিপেট করলে দেখা যাচ্ছে যে একটা জিনিস, যখন আপনারাও কথা বলবেন, আমিও এখানে আপনাদেরকে শেখাচ্ছি, জিনিসটা আপনাদের ক্যাচ করতে এবং সেটা মনে থাকে। সো ট্রাই অ্যান্ড পার্টিসিপেট অ্যাজ মাচ এজ পসিবল। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা ওকে। সো আজকে আমরা যেটা কভার করব আইএফআরএস 15 রেভিনিউ ফ্রম কন্ট্রাক্টস উইথ কাস্টমার্স। আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এন্ড রিপোর্টিং এর ম্যানুয়ালের এটা হলো চ্যাপ্টার নাম্বার 6। এখন যদি আমরা সিকোয়েন্সটা ফলো করি, সেই সিকোয়েন্স ফলো করলে আমাদের অ্যাকচুয়ালি চ্যাপ্টার 1, 2 এই হিসাবে যাওয়া উচিত ছিল, বাট দ্য রিজন ফর স্টার্টিং আইএফআরএস 15 ইজ দ্যাট অন্য যেই স্ট্যান্ডার্ড গুলো আছে সেই প্রত্যেকটা স্ট্যান্ডার্ডের দেখা যাচ্ছে যে আপনারা যারা সার্টিফিকেট লেভেল কমপ্লিট করে এসেছেন, বেসিক একটা আপনাদেরকে সার্টিফিকেট লেভেলে হয়তো কিছুটাও একটা আইডিয়া দেয়া থাকে, অথবা এর আগে আপনারা পড়াশোনা করেছেন। বাট আইএফআরএস 15 ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স স্ট্যান্ডার্ডস, এবং হয়তো আপনাদেরকে দেখা যাবে 10 বা 12 মার্কের কোয়েশ্চেন আসছে, মাঝে মাঝে কোনো কোয়েশ্চেনই আসছে না। বাট যেহেতু দ্য স্ট্যান্ডার্ড ইজ কোয়াইট কমপ্লেক্স এবং বুঝতে অনেকের অসুবিধা হয়, এই জন্য আইএফআরএস 15 দিয়ে শুরু করা হলো। দ্যাট ইজ দ্য মেইন টার্গেট অ্যান্ড মেইন রিজন ফর স্টার্টিং আইএফআরএস 15। সো রেভিনিউ ফ্রম কন্ট্রাক্টস উইথ কাস্টমার্স, যখন when we talk about revenue, the first question is, আমি আপনাদের কাছে কোয়েশ্চেন করব, আমরা রেভিনিউটাকে কখন রেকগনাইজ করি? যখন ইনভয়েস ইস্যু করা হয় একটা কাস্টমারকে, ইনভয়েসিং এর বেসিসে কি আমরা রেভিনিউ রেকগনিশন করি কিনা? কেউ বলতে পারবেন আমাকে? রেভিনিউটা আসলে মানে যখন রিস্ক এন্ড রিওয়ার্ডটা ট্রান্সফার হয় তখন হচ্ছে রেভিনিউ হিসেবে মানে রিকগনাইজ করা হয়। আচ্ছা, নট এক্স্যাক্টলি কারেক্ট, পার্শিয়ালি কারেক্ট। অনেকের এই মিসকনসেপশনটা থাকে আমাদের, এবং আমরা যখন একদম বেসিক লেভেলের অ্যাকাউন্টিং করে এসেছি, আমরা দেখতাম যে যখন জার্নাল এন্ট্রিজ দেয়া থাকতো, কোনো জার্নাল এন্ট্রিজ পোস্টিং দিতে বলতো, আমরা দেখতাম যে একটা কোম্পানি একটা কাস্টমারকে ইনভয়েস করেছে, তো কাস্টমারকে যখন ইনভয়েস করা হয় সেটা দেখার সাথে সাথে আমরা একটা পোস্টিং দিয়ে দিই ট্রেড রিসিভেবল ডেবিট আর রেভিনিউ ক্রেডিট। বাট আমরা এখন আইএফআরএস 15 যখন শিখবো, আইএফআরএস 15 এর মেইন কনসেপ্ট ইজ দ্যাট রেভিনিউর সাথে ইনভয়েসিং এর কোনো সম্পর্ক নাই। ইনভয়েস করুক বা না করুক, রেভিনিউ ক্যান বি রেকগনাইজড। তাহলে রেভিনিউ রেকগনিশনটা কিসের বেসিসে হবে? ইট ইজ অন দ্য বেসিস অফ আ 5 স্টেপ মডেল ফ্রেমওয়ার্ক। এবং আমরা যখন এই রেভিনিউ রেকগনিশনটা পড়বো, কখন রেভিনিউটাকে রেকগনাইজ করতে হয়, আমাদেরকে এই 5 স্টেপ মডেলটা বুঝতে হবে। তো এই 5 স্টেপ মডেলের মধ্যে স্টেপ নাম্বার 1 হলো কি? স্টেপ নাম্বার 1 হলো যে আমার রেভিনিউ রেকগনাইজ করার জন্য আই মাস্ট হ্যাভ আ কন্ট্রাক্ট উইথ আ কাস্টমার। একটা কাস্টমারকে আমি কোনো সার্ভিস দিব, সেটার জন্য আমার একটা কন্ট্রাক্ট আছে। আমার আগে এটা আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ, আমার একটা কাস্টমার আছে এবং সেই কাস্টমারের সাথে আমার একটা কন্ট্রাক্ট আছে। এখন এই কন্ট্রাক্ট শব্দটা যখন দেখে সবাই, আমার কোয়েশ্চেন হলো আপনাদের কাছে
যে কন্ট্রাক্ট কি সবসময় রিটেন হতে হবে? না, না, ওরালিও হতে পারে। কন্ট্রাক্ট ইট মে বি ওরালও ওরাল হতে পারে। অর ইট মে বি ইমপ্লাইডও হতে পারে। দেখা যাচ্ছে যে ওয়ালটন কোনো কাস্টমারকে একটা এসি বিক্রি করবে, তো সেটার জন্য তার রিটেন কোনো কন্ট্রাক্ট লাগে না। কাস্টমার এসে বলতেছে যে শপে এসে যে ভাই আমার একটা এসি লাগবে, ওরালি বলছে এটার বেসিসে একটা এসি সেল করে দিচ্ছে ওয়ালটন। তাহলে এই ওয়ালটন যে একটা এসি সেল করছে একটা কাস্টমারের কাছে, দিস ইজ বেসড অন আ ওরাল কন্ট্রাক্ট উইথ দ্য কাস্টমার। আবার দেখা যাচ্ছে যে স্বপ্ন যখন বিভিন্ন গুডস সেল করে টু দ্য কাস্টমার্স, একটা কাস্টমার যখন শেলফ থেকে কিছু প্রোডাক্ট নিয়ে এসে স্বপ্নর পজ মেশিনের ওখানে এসে দাঁড়ায় তার প্রোডাক্টস গুলাকে নিয়ে, তখন সে কিছু বলে না, সে শুধু কাউন্টারে যে তার প্রোডাক্টস গুলাকে প্রেজেন্ট করে। দিস ইজ অ্যান ইমপ্লাইড কন্ট্রাক্ট। যখন কাস্টমার আসবে এখানে প্রোডাক্টস নিয়ে, ওটা ইমপ্লাইড যে একটা কাস্টমারের সাথে একটা কন্ট্রাক্ট আছে, সেখানে কাস্টমার ওরালিও কিছু বলছে না, রিটেনও কিছু না। তার মানে আইডেন্টিফাই দ্য কন্ট্রাক্ট উইথ দ্য কাস্টমার। এই কন্ট্রাক্ট মে বি রিটেন, ইট মে বি ওরাল অর ইট মে বি ইমপ্লাইড। আচ্ছা, সো এটা গেল আমার স্টেপ নাম্বার 1। এরপরে যখন কাস্টমারের সাথে কন্ট্রাক্টটাকে আমি আইডেন্টিফাই করলাম, এর পরবর্তী স্টেপটা কি? স্টেপ নাম্বার 2 হলো আইডেন্টিফাই দ্য পারফরমেন্স অব্লিগেশন। এখন কন্ট্রাক্ট যখন থাকে একটা কাস্টমারের সাথে, এই কন্ট্রাক্টের মধ্যে অবশ্যই বলা আছে যে আমি অ্যাজ আ কোম্পানি, আমি যখন কাস্টমারকে কোনো গুডস অথবা সার্ভিস, আমি তো কিছু একটা দিব, আমার একটা প্রমিস আছে কাস্টমারের কাছে, আমার কোনো একটা অব্লিগেশন আছে, একটা কিছু আমার পারফর্ম করতে হবে, কিছু দিতে হবে। এই কন্ট্রাক্টে আমার যে প্রমিসটা আছে, আমার যে অব্লিগেশনটা আছে অ্যাজ আ কোম্পানি, সেটাকে বলা হয় পারফরমেন্স অব্লিগেশন। তাহলে প্রথমত কি করব? প্রথমত দেখবো যে কন্ট্রাক্ট আছে কিনা কাস্টমারের সাথে, এবং দ্বিতীয়ত এই কন্ট্রাক্টের মধ্যে আমার অব্লিগেশনটা কি, আমার প্রমিস কি, আমি কাস্টমারকে কি ধরনের গুডস বা সার্ভিস আমি দিচ্ছি। এরপর স্টেপ নাম্বার 3 হলো ডিটারমাইন দ্য ট্রানজাকশন প্রাইস। ট্রানজাকশন প্রাইস কি? অ্যাজ আ কোম্পানি আমি কি কনসিডারেশন পাবো, আমি যে পারফরমেন্স অব্লিগেশন গুলো ডেলিভার করব, আমি যে কিছু প্রমিস ফুলফিল করব টু দ্য কাস্টমার, এটার এগেনস্টে কাস্টমার আমাকে কি দিবে, এটাকে বলা হয় ট্রানজাকশন প্রাইস। এরপরে যেটা করা হবে দ্যাট ইজ অ্যালোকেশন অফ দ্য ট্রানজাকশন প্রাইস। স্টেপ নাম্বার 4টা আমরা পরে আলোচনা করব, এখন হয়তো আপনাদের দেখে রাইট নাও বুঝতে পারবেন না। এবং 5th স্টেপ নাম্বার 5 এ যে হলো রেকগনাইজ রেভিনিউ। এবং এই রেকগনাইজ রেভিনিউটা কখন রেকগনাইজ করব? when the performance obligation is satisfied। তাহলে আইএফআরএস, এই যে শুরুতে আমি একটা কোয়েশ্চেন করেছি আপনাদেরকে, রেভিনিউটা আমরা কখন রেকগনাইজ করি? একজন বলেছে রিস্ক এন্ড রিওয়ার্ড যখন ট্রান্সফার হয়। আবার আমি বলেছি যে ইনভয়েসিং যে করা হয়, ইনভয়েসিং এর বেসিসে কি আমরা রেভিনিউ রেকগনাইজ করি কিনা। আমরা এখন পড়েছি আইএফআরএস 15 আমাদেরকে কিভাবে গাইডেন্স দিচ্ছে। আইএফআরএস 15 তাহলে বলছে আমি একটা 5 স্টেপ মডেল ফ্রেমওয়ার্ক ফলো করব ফর রেকগনাইজিং রেভিনিউ। এবং এই রেভিনিউটা কখন রেকগনাইজ করব? স্টেপ নাম্বার 5 এ যে আই উইল রেকগনাইজ রেভিনিউ কখন? যখন পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাই হবে। আমার অ্যাজ আ কোম্পানি আমার একটা প্রমিস আছে কাস্টমারের কাছে, কিছু গুডস দিব অথবা কিছু সার্ভিস দিব, আমার একটা প্রমিস দেয়া আছে কাস্টমারের কাছে। এই প্রমিসটাকে যখন আমি ফুলফিল করব অ্যাজ আ কোম্পানি, আমার যে অব্লিগেশন আছে টু দ্য কাস্টমার, এই অব্লিগেশনটা যখন স্যাটিসফাই করব, তখনই আমি রেভিনিউটাকে রেকগনাইজ করব। তাহলে এই 5 স্টেপ মডেলের পুরো কনসেপ্টটা কি আপনাদের মাথায় একদম ক্রিস্টাল ক্লিয়ার? আপনারা কি সবাই বুঝতে পারছেন? ভাইয়া এখানে যদি কন্ট্রাক্টটা ইমপ্লয়েড হয়, তাহলে আমরা সেকেন্ড স্টেপে কিভাবে আসবো? মানে যে স্বপ্নের যে উদাহরণটা দিয়েছিলেন, ওখান থেকে পারফরমেন্স অব্লিগেশন আসবো, উইল ডিসকাস দিস, এটা আমরা ইন ডেপথ আরো ডিসকাস করব। ফর নাও বেসিক 5 স্টেপ মডেলটা কি আপনারা বুঝেছেন কিনা? কোয়েশ্চেন্স থাকবে মাথায়, ইট উইল বি রিজলভড। ওকে। এবং একটা জিনিস খেয়াল করবেন যে আমি পড়ানোর সময় দেখা যাচ্ছে একটা জিনিস বা একটা স্লাইডের এক একটা কনসেপ্ট আমি বারবার ইচ্ছা করে কিন্তু আমি কথাগুলো বারবার বলছি। দেখা যাচ্ছে যে আমি আপনাদের কন্টিনিউয়াসলি বলতেছি পারফরমেন্স অব্লিগেশন মিন্স
একটা কোম্পানি কি প্রমিস করেছে তার কাস্টমারকে, বারবার এই শব্দগুলো বলার উদ্দেশ্য হলো এই স্ট্যান্ডার্ডটা টোটালি নিউ আপনাদের কাছে, এবং এইখানে কিওয়ার্ডস যেগুলো আছে পারফরমেন্স অব্লিগেশন, প্রমিস, এগুলা আপনাদের মাথায় অনেক সময় থাকে না। সো আমি কন্টিনিউয়াসলি যখন এগুলা বলি দেখা যাচ্ছে যে বারবার বলার কারণে এটা আপনাদের মাথায় ফিক্স হয়ে যায়। সো এটা হলো আমার বেসিক 5 স্টেপ মডেল। এবারে এই 5 স্টেপ মডেলের একটা আমরা এক্সাম্পল দেখি। ABC কোম্পানি enters into a contract to provide a router and 1-year internet connection to a household starting from 1st of April 2024. আচ্ছা, তাহলে এই প্রথম লাইনটা পড়ে আমি বুঝলাম যে ABC কোম্পানি, আমি ABC কোম্পানির একজন অ্যাকাউন্টেন্ট এবং ABC কোম্পানির জন্য আমি অ্যাকাউন্টিং করব। এই কোম্পানি বলা আছে সে এন্টার্স ইনটু আ কন্ট্রাক্ট উইথ আ হাউসহোল্ড। এই হাউসহোল্ড হলো আমার কাস্টমার এবং তার সাথে একটা কন্ট্রাক্ট করি টু প্রোভাইড আ রাউটার অ্যান্ড 1-year ইন্টারনেট কানেকশন স্টার্টিং ফ্রম 1st of April 2024. তাহলে স্টেপ নাম্বার 1 ফুলফিলড। Identify the contract with the customer. I have a contract with the customer and the customer is the household. Done. Step number 1. Step number 2, identify the performance obligation. অর্থাৎ এই কন্ট্রাক্টের মধ্যে আমার কি কি অব্লিগেশন আছে, আমার কি কি প্রমিস আছে, কি কি করতে হবে, কোন কোন কাজ আমার করতে হবে। এখানে বলা আছে টু প্রোভাইড এ রাউটার এন্ড 1-year ইন্টারনেট কানেকশন। তাহলে আমার পারফরমেন্স অব্লিগেশন কি কি? পারফরমেন্স অব্লিগেশন নাম্বার 1, দেয়ার আর 2 PO. PO মিন্স পারফরমেন্স অব্লিগেশন। নাম্বার 1 হলো ডেলিভারি অফ দ্য রাউটার, আমি রাউটার দিব এবং সেকেন্ডলি আমি 1 বছরের জন্য ইন্টারনেট কানেকশন দিব। তাহলে আমার 2টা পারফরমেন্স আছে। এরপরে কি স্টেপ নাম্বার 3, ডিটারমিনেশন অফ দ্য কিছু বলছেন? কিছু কোশ্চেন না থাকলে একটু কাইন্ডলি মিউট করে রাখেন। ভাই আপনি কন্টিনিউ করেন। আমি একটু মিউট করে নি, আমার তো পড়াতে ডিস্টার্ব হচ্ছে। কে কথা বলছে? ওকে, সো এরপরে বলা আছে স্টেপ নাম্বার 3, ডিটারমাইন দ্য ট্রানজাকশন প্রাইস। ট্রানজাকশন প্রাইস মানে কি? আমি যে কনসিডারেশনটা পাবো, কাস্টমার আমাকে যা দিবে, the total price charged is BDT 10,000. So this is step number 3. Identify the transaction price 10,000. Step number 4 হলো allocation of the transaction price. Allocation মানে কিসের মধ্যে allocate করব? Allocation of the transaction price between the performance obligation. আমার 2টা পারফরম্যান্স অব্লিগেশন আছে, একটা হলো রাউটার আর একটা হলো ইন্টারনেট কানেকশন। আমি বলছি টোটাল ট্রানজাকশন প্রাইস 10,000। এই 10,000 এর মধ্যে রাউটারের জন্য কত, কারণ রাউটার একটা অব্লিগেশন আর ইন্টারনেট কানেকশন আর একটা অব্লিগেশন। এখানে তার মানে আমাকে বলে দিয়েছি কি, উইচ ইনক্লুডস 4,000 ফর দ্য রাউটার অ্যান্ড 6,000 ফর দ্য 1-year ইন্টারনেট কানেকশন। তাহলে স্টেপ নাম্বার 4 হলো অ্যালোকেশন। রাউটারকে দিব 4,000 বিডিটি আর 1-year ইন্টারনেট কানেকশনকে দিব বিডিটি 6,000। এবং স্টেপ নাম্বার 5 কি, রেকগনাইজ দ্য রেভিনিউ as and when I fulfill the performance obligation. আমার যে কাজটা করতে হবে, যেই প্রমিসটা আছে, সেই প্রমিসের ডেলিভারি হয়ে গেলে আমি রেভিনিউ রেকগনাইজ করব। সিম্পল কনসেপ্ট, যেটা করতে হবে সেটা করা শেষ হয়ে গেলে রেভিনিউ রেকগনাইজ করে ফেলব। তাহলে দ্য রাউটার ইজ ডেলিভার্ড অন 1st of April। তাহলে দেখেন এপ্রিলের 1 তারিখে আমি রাউটারটা দিয়ে দিয়েছি, তাহলে স্যাটিসফাইং দ্য পারফরমেন্স অব্লিগেশন, তার মানে আমার রাউটার দেয়ার পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাইড। তাহলে পারফরমেন্স অব্লিগেশন স্যাটিসফাই হলে রেভিনিউ রেকগনাইজ হবে। দেয়ারফর BDT 4,000 ইজ রেকগনাইজড অ্যাজ রেভিনিউ আপন ডেলিভারি। দেখেন যদিও আমার টোটাল প্রাইস অফ দ্য কন্ট্রাক্ট, পুরো কন্ট্রাক্ট হলো 10,000 টাকা, কিন্তু যখন রাউটারটা দিয়ে দিচ্ছি 1st of April, আমি শুধুমাত্র সেই রাউটার রিলেটেড, রাউটার যে পারফরমেন্স অব্লিগেশনটা, ওই পরিমাণ রেভিনিউ রেকগনাইজ করছি অফ BDT 4,000। বাই 30th June 2024, 3 মাস চলে গিয়েছে, এপ্রিল, মে, জুন।
3 months of the 12-month service, যেহেতু বলেছে 1 বছরের ইন্টারনেট কানেকশন দিব, 3 months of the 12-month service have been provided, allowing revenue recognition of 3/12 of BDT 6000. তাহলে বাকি যে 6000 টাকা আমি 1 বছরের ইন্টারনেট কানেকশনের জন্য, সেটা আমি পুরাটুক কিন্তু রেকগনাইজ করে ফেলতে পারবো না 30 জুন 24-এ। কতটুক রেকগনাইজ করতে পারবো? IFRS 15 কিন্তু বলেছে রেকগনাইজ রেভিনিউ when performance obligation is satisfied. পারফরম্যান্স অব্লিগেশন স্যাটিসফাই হলে তখনই আমি রেভিনিউটা রেকগনাইজ করব। এখানে 12 মাসের ইন্টারনেট কানেকশন 3 মাসের জন্য আমি অলরেডি দিয়েছি, তাই 3/12 of 6000 আমি 1500 রেভিনিউ রেকগনাইজ করব। ওভারঅল এই বছরে আমি 4000 ফর দ্য রাউটার অ্যান্ড 1500 ফর দ্য ইন্টারনেট কানেকশন, 5500 আমি রেভিনিউ will be recognized in my financial statements. এবার বলেন এই 5 স্টেপ মডেল কি সোফার কি আপনাদের কাছে আরেকটু ক্ল্যারিটি পেয়েছে? জি ভাইয়া। জি ওকে, আপনাদের কি মনে হচ্ছে আমি একটু বেশি স্লো যাচ্ছি, আর একটু কি ফাস্ট যাওয়া লাগবে? না ভাইয়া না ঠিক না আছে। না ভাইয়া ঠিক আছে। ঠিক আছে, যেহেতু আমি এরপর অনেকে হয়তো মনে করছে একটু বেশি স্লো যাচ্ছি, এটা একটু কমপ্লেক্স স্ট্যান্ডার্ড এবং ভেরি প্র্যাকটিক্যাল। দেখেন আপনারা যেই প্রতিষ্ঠানে আছেন সবার রেভিনিউ আছে, আনলেস কেউ লাইজন অফিসে চাকরি করে, সবার রেভিনিউ আছে। এবং ইট ইজ যারা অডিট করছেন, রেভিনিউ অডিট করা ইজ ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট এরিয়াস। এই জন্য আমি রেভিনিউটা একটু ফোকাস দিয়ে পড়াচ্ছি। হয়তো আজকের ক্লাস এবং পরবর্তী ক্লাস আমাদের ওভারঅল 4 থেকে 4.5 ঘন্টা আমরা সেশনে এই IFRS 15 আমরা কভার করব। আচ্ছা, এখন এই বেসিক আমরা 5 স্টেপ মডেলটা, আচ্ছা এখানে তার মানে আমরা একটুখানি জার্নালস দেখি। ফাইন, জার্নালসে দেখি যে 1st of April 2024-এ যখন আমি রাউটারটা সেল করে দিচ্ছি, কাস্টমার আমাকে আপফ্রন্ট 10,000 টাকা দিয়ে দিচ্ছে। দ্য ফুল অ্যামাউন্ট ইজ টু বি পেইড আপফ্রন্ট। আমাকে 10,000 টাকা দিয়ে দিয়েছে, কিন্তু 1st of April-এ 10,000-এর মধ্যে আমি রেভিনিউ রেকগনাইজ করতে পারবো শুধুমাত্র 4,000। এই জন্য দেখেন ব্যাংক ডেবিট করছি 10,000, রেভিনিউ ফ্রম রাউটার ক্রেডিট করছি 4,000, আর বাকি যেটা 6,000 টাকা এটা আমার জন্য ডেফার্ড রেভিনিউ, অথবা এটাকে বলতে পারবেন কন্ট্রাক্ট লায়াবিলিটি, অথবা এটাকে বলা যায় আনআর্নড রেভিনিউ। দিস ইজ আ লায়াবিলিটি ইন মাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এটাকে আমি একটা লায়াবিলিটি হিসাবে দেখাবো, কারণ এই পরিমাণ 6,000 টাকা পরিমাণ কাস্টমার কিন্তু আমাকে টোটাল 10,000 টাকা দিয়ে দিয়েছে, আমি তাকে 4,000 টাকা পর্যন্ত প্রমিস স্যাটিসফাই করেছি, পারফরমেন্স অব্লিগেশন ফুলফিল করেছি, এখনো বাকি 6,000 টাকার প্রমিস আমার ফুলফিল করা বাকি আছে। তার মানে যেহেতু একটা জিনিস বাকি আছে আমার করা, সেটা আমার জন্য একটা লায়াবিলিটি। এবং প্রত্যেক মাস শেষে আমি কি করছি দেখেন, প্রত্যেক মাস শেষে এই 6,000-কে যদি 12 দিয়ে ভাগ করি, মান্থলি 500 আমি ডেফার্ড রেভিনিউ ডেবিট করছি, রেভিনিউ ক্রেডিট করছি ফর ইন্টারনেট কানেকশন। কারণ 1 মাস পরে আমি একটা সার্ভিস দিয়ে ফেলেছি অলরেডি, তাহলে সার্ভিসের এগেইনস্ট যেহেতু আমি একটা অব্লিগেশন স্যাটিসফাই করেছি, একটা প্রমিস স্যাটিসফাই করেছি, ওই পরিমাণ রেভিনিউ রেকগনাইজ করছি, আর ওই পরিমাণ আমার লায়াবিলিটিও কমে যাচ্ছে। সো এটা 30 জুন পর্যন্ত এই এন্ট্রিজ আমার পোস্টিং পড়বে। ওকে, এরপরে আমরা স্টেপ নাম্বার আইডেন্টিফাই এটা করেছি। ওকে ফাইন, এবার আমরা এই 5 স্টেপ মডেলের এতক্ষণ আমরা খুব বেসিক লেভেল, একদম টপ লেভেল থেকে ডিসকাশন করেছি অফ IFRS 15। নাও উই উইল গো ইনটু মোর ডিটেইলস, যে এক একটা স্টেপ আইডেন্টিফাই দ্য পারফরমেন্স অব্লিগেশন। এখানে অনেক আলোচনা আছে আমাদের, স্টেপ নাম্বার 3-তে আলোচনা আছে, 4-এ আছে, 5-এ আছে, এবং এগুলো প্রত্যেকটা জিনিস ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল লাইফ। তো step number 1 has been discussed, and now we'll talk about step 2, identify the performance obligation. আচ্ছা, এখন identify the performance obligations, এটার জন্য ইন ডিটেইলস আমাদের এত কথাবার্তা বলার প্রয়োজনটা কি, এটা আগে আমরা বুঝি। আমি চাইলে তো স্ট্যান্ডার্ড আপনাদেরকে একদম মুখস্থ একটার পরে স্ট্যান্ডার্ড এটা বলেছে, এটা বলেছে, সেটা আমি পড়ায় দিতে পারি আপনাদেরকে, বাট সেটা পড়ায় দিলে আনফরচুনেটলি আপনারা এক্সাম পর্যন্ত মনে রাখবেন, এক্সামের পরে যে ইজিলি একদম ভুলে যাবেন। তাই আমি যখনই পড়াই আমার অ্যাপ্রোচটা থাকে যে একটা স্ট্যান্ডার্ডে কেন
এই গাইডেন্সটা দিয়েছে, এই গাইডেন্সটা না থাকলে কি হতো, আমি সেই অ্যাপ্রোচে পড়াই যাতে আপনারা বুঝেন যে স্ট্যান্ডার্ডে এই জিনিসটা বলার গুরুত্বটা কি আসলে কি। আচ্ছা, একটু আগে আমি বলছিলাম একদম শুরুতে, ইউ আর অ্যান অ্যাকাউন্টেন্ট অ্যাট ওয়ালটন। সো আপনি ওয়ালটনের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জব করেন এবং ওয়ালটন হলো এসি সেল করে টু ইটস কাস্টমার্স। আচ্ছা, ওয়ালটন যে এসি সেল করে, এসির পাশাপাশি সে এসিটাকে ইনস্টলেশনও করে দেয় কাস্টমারের কাছে। সো ইট প্রোভাইডস টু সার্ভিসেস, এসি আবার ইনস্টলেশন। তো আপনি যখন অ্যাকাউন্টিংটা করছেন, অ্যাকাউন্টিং করার সময় IFRS 15 বলে স্টেপ নাম্বার 2 এ আইডেন্টিফাই দ্য পারফরমেন্স অব্লিগেশন। পারফরমেন্স অব্লিগেশন কয়টা আছে? লেটস সে আপনারা একজন বললেন আমাকে এখানে 2টা পারফরমেন্স অব্লিগেশন আছে, এসি একটা আর একটা হলো এসির ইনস্টলেশন। ঠিক আছে, এখন আমি এসে আপনাকে যদি বলি যে ভাই না, এখানে পারফরমেন্স অব্লিগেশন 2টা না, আপনি বলছেন পারফরমেন্স অব্লিগেশন নাম্বার 1 ইজ এসি, পারফরমেন্স অব্লিগেশন নাম্বার 2 ইজ এসি ইনস্টলেশন। আমি বললাম যে 2টা পারফরমেন্স অব্লিগেশন না, এখানে একটা পারফরমেন্স অব্লিগেশন, এসি এবং ইনস্টলেশন মিলে 1 পারফরমেন্স অব্লিগেশন। কারণ এই এসি তো ভাই ইনস্টলেশন ছাড়া চলবে না, তা আলাদা কেন করছি? এসি এন্ড ইনস্টলেশন ইজ 1 অব্লিগেশন। একদিকে একজন বলছে এসি একটা, ইনস্টলেশন আলাদা, আমি বলতেছি 2টা একসাথে। নাও হু উইল সেটেল দিস ডিসপিউট? এখানে তো একটা ডিসপিউট রয়ে গেল, এক একজন এক একটা বলতেছে। এই ডিসপিউটটা IFRS 15 এসে সেটেল করে দিচ্ছে, বলছে যে কিভাবে পারফরমেন্স অব্লিগেশনটা ডিটারমাইন করব। একটা কন্ট্রাক্টের মধ্যে কি আমার 2টা পারফরমেন্স অব্লিগেশন, 3টা, 4টা, 5টা না 2টা, এটা ডিটারমাইন করার জন্য একটা ক্রাইটেরিয়া আছে আমার। তাহলে সেই ক্রাইটেরিয়াটা কি? An entity assesses the goods or services in a contract and identifies as a performance obligation. তার মানে পারফরমেন্স অব্লিগেশন কি? A good or service that is distinct. খুব কঠিন ভাষা এবং এখানে খুব মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে। একটু মনোযোগ দিয়ে যদি পুরাটুক শুনেন, আশা করি খুব সহজভাবে একদম বুঝতে পারবেন বিষয়টা। পারফরমেন্স অব্লিগেশন কি? পারফরমেন্স অব্লিগেশন কিভাবে আইডেন্টিফাই করব, বা কয়টা পারফরমেন্স অব্লিগেশন কিভাবে বুঝবো? আ গুড অর সার্ভিস দ্যাট ইজ ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে কি? আলাদা। তাহলে পারফরমেন্স বুঝেন, আবার আমি শুরু থেকে বলছি, একটা পারফরমেন্স অব্লিগেশন কয়টা একটা কন্ট্রাক্টের মধ্যে, সেটা বোঝার জন্য আমার দেখতে হবে এই কন্ট্রাক্টের মধ্যে যে গুডস অর সার্ভিস দিচ্ছে সেগুলা কি ডিস্টিংক্ট কিনা। তাহলে ডিস্টিংক্ট কিভাবে হয় সেটা বোঝার জন্য আবার ক্রাইটেরিয়া আছে। আপাতত কেউ কোয়েশ্চেন করবে না, লেট মি ফিনিশ এন্ড দেন ইউ ক্যান কোয়েশ্চেন। ক্রাইটেরিয়া নাম্বার 1, ক্যান দ্য কাস্টমার benefit from the good or service on its own or together with readily available resources? আচ্ছা, ওয়ালটন যখন এসি দেয় এবং এসির সাথে ইনস্টলেশন দেয়, প্রথম প্রশ্ন হলো ক্যান দ্য কাস্টমার বেনিফিট ফ্রম দ্য গুড অর সার্ভিস অন ইটস ওন? ওয়ালটন কি এসি থেকে ইনস্টলেশন বাদে যখন একটা কাস্টমারকে এসি দিচ্ছে শুধুমাত্র ওয়ালটন, সেই কাস্টমার কি শুধুমাত্র এসি থেকে বেনিফিট করতে পারবে কি পারবে না? আমাকে বলেন আপনারা, ইয়েস অর নো, একদম সিম্পল কোয়েশ্চেন। না, নো। জি, পারবে না। পারবে না। ইনস্টলেশন ছাড়া ভাই এসি থেকে তো কি করবে? তার মানে ক্যান দ্য কাস্টমার বেনিফিট ফ্রম দ্য গুড অর সার্ভিস অন ইটস ওন? আচ্ছা, অন ইটস ওন তার মানে ওয়ালটন যখন এসিটা দিচ্ছে এবং ইনস্টলেশন দিচ্ছে শুধুমাত্র এসি থেকে বেনিফিট করতে পারবে না। কিন্তু এই সেন্টেন্সটা শেষ হয় নাই, সেন্টেন্সটা কিন্তু আরেকটু লম্বা আছে। অর টুগেদার উইথ রেডিলি অ্যাভেলেবল রিসোর্সেস। ফাইন, বুঝলাম যে ওয়ালটনের থেকে যখন কাস্টমার এসি এবং ইনস্টলেশন নিবে, এই এসি থেকে অ্যালোন বেনিফিট করতে পারবে না, সেটার জন্য ইনস্টলেশন লাগবে।
কিন্তু সেই ইনস্টলেশনটা কি ওয়ালটনের থেকে নিতেই হবে, or together with readily available resources? Can the customer benefit from the good or service on its own or together with other readily available resources? বাজারে অনেক মেকানিক আছে যারা একটা এসি কে ইনস্টল করে দিতে পারে, সেটার জন্য শুধুমাত্র ওয়ালটনকে হায়ার করা লাগে না। তাহলে যদি এই কোয়েশ্চেনের আনসার ইয়েস হয়, তার মানে বুঝবো দুইটা গুড অর সার্ভিস, এসি এবং ইনস্টলেশন ডিস্টিংক্ট। এসি এবং ইনস্টলেশন যদি ডিস্টিংক্ট হয় তাহলে এসি একটা পারফরমেন্স অব্লিগেশন এবং ইনস্টলেশন একটা সেপারেট পারফরমেন্স অব্লিগেশন। তাহলে আবার বলছি, ওয়ালটনের যে আপনি অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করছেন, আপনার অ্যাসেস করতে হবে, আপনার ডিসিশন নিতে হবে যে আচ্ছা ওয়ালটন এই কন্ট্রাক্টে এসি এবং ইনস্টলেশন দিচ্ছে, কাস্টমার কি এসি থেকে উইদাউট দ্য ইনস্টলেশন কাস্টমার কি এসি থেকে বেনিফিট করতে পারবে কি পারবে না? অবশ্যই কাস্টমার বেনিফিট করতে পারবে উইথ রেডিলি অ্যাভেলেবল রিসোর্সেস, কারণ আপনার এই ইনস্টলেশন বাজারে অনেকেই দেয়, এমন না যে ওয়ালটনের কাছ থেকে না নিলে এই কাস্টমার কোনো বেনিফিট নিতে পারবে না। তাই এখানে আমি বলবো ইয়েস, the customer can benefit from the good or service on its own or together with readily available resources. In that case বলবো এসি এবং ইনস্টলেশন হলো ডিস্টিংক্ট, তারা হলো আলাদা। বাট যদি এরকম কিছু হয়, ওয়ালটন এমন একটা হাই টেকনোলজি একটা এসি বিক্রি করলো এবং এই এসিটাকে আপনার বাসায় ফিটিং করার জন্য এবং চালু করার জন্য, ইনস্টলেশন করার জন্য ওয়ালটন ছাড়া বাজারে অন্য কোনো মেকানিক নাই যে এটা করতে পারবে, এটা শুধুমাত্র ওয়ালটনের মেকানিকই করতে পারবে। তখন কি এসি এবং ইনস্টলেশন ডিস্টিংক্ট হবে? তখন আর ডিস্টিংক্ট হবে না, তখন এসি এবং ইনস্টলেশনকে আলাদা করা যাবে না, আলাদাভাবে চিন্তা করা যাবে না। এসি এন্ড ইনস্টলেশন ইজ ওয়ান পারফরমেন্স অব্লিগেশন টুগেদার। সো দিস ইজ ক্রাইটেরিয়া নাম্বার 1। ক্রাইটেরিয়া নাম্বার 1 কি বুঝেছেন আপনারা সবাই? জি ভাইয়া। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, আপনারা এত ইজিলি বুঝে যাচ্ছেন, দিস ইজ ভেরি গুড। আচ্ছা, এবং ক্রাইটেরিয়া নাম্বার 2, দুইটা ক্রাইটেরিয়া দেখেন, এ গুড অর সার্ভিস ইজ ডিস্টিংক্ট, তার মানে কয়টা পারফরমেন্স অব্লিগেশন, কয়টা পারফরমেন্স অব্লিগেশন বুঝার জন্য বুঝতে হবে গুডস অর সার্ভিস গুলা ডিস্টিংক্ট কিনা। যদি গুড অর সার্ভিস ডিস্টিংক্ট হয় বা অথবা আলাদা হয় তাহলে বলবো এটা আলাদা আলাদা পারফরমেন্স অব্লিগেশন। যদি ডিস্টিংক্ট না হয় তারপরে বলবো আলাদা না, এগুলো সব মিলে একটা পারফরমেন্স অব্লিগেশন, একদম ভেরি সিম্পল লজিক। এবং এই ডিস্টিংক্ট হওয়ার জন্য দুইটা ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 2। ক্রাইটেরিয়া 1 আপনাদেরকে বলেছি, এবার ক্রাইটেরিয়া নাম্বার 2, দুইটাই মিট করতে হবে। আর দ্য গুডস এন্ড সার্ভিসেস সেপারেটলি আইডেন্টিফায়াবল? আচ্ছা, গুডস অর সার্ভিস কি সেপারেটলি আইডেন্টিফায়াবল কিনা? লেটস সে আমি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে আমি জব করছি। তো কনস্ট্রাকশন কোম্পানিতে যখন জব করছি, এক ভদ্রলোক এসে আমাকে একটা কন্ট্রাক্ট দিল। কন্ট্রাক্ট দিয়ে বলল, ভাই তুমি আমাকে এখানে একটা বিল্ডিং বানাই দিবা, আমার একটা জায়গা আছে, জমি আছে, জমিতে তুমি একটা বিল্ডিং বানাই দিবা। বিল্ডিং এর বানাই দেওয়ার জন্য লেটস সে আমি এটা একটা ড্র করি, বিল্ডিং এর জন্য একটা কন্ট্রাক্ট আছে। কন্ট্রাক্টে আমাকে বলা আছে অনেকগুলা কাজ করতে হবে। নাম্বার 1 কাজ হলো সাইট ক্লিয়ারেন্স, কারণ এখানে অনেক ময়লা আবর্জনা জমে আছে, এই সাইটটারে ক্লিয়ারেন্স করো। স্ক্রিন দেখতে পাচ্ছেন এক্সেল ফাইলটা সবাই? জি ভাইয়া। দেখছি, জাস্ট 1 মিনিট, একটু আমাকে দেন, আবার আমি একটু রিশেয়ার করছি। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। ওকে, সাইট ক্লিয়ারেন্স, ফাউন্ডেশন,
বিল্ডিং স্ট্রাকচার। এখানে লেটস সে কন্ট্রাক্টে বলা আছে এইভাবে, কন্ট্রাক্ট যখন পড়তেছেন বলা আছে the construction, একদম প্র্যাকটিক্যালি the construction company must do the must fulfill the following obligations, তার এই কাজগুলা করতে হবে: সাইট ক্লিয়ারেন্স, ফাউন্ডেশন, বিল্ডিং স্ট্রাকচার, প্লাম্বিং, ওয়ারিং, রুফ, ইন্টেরিয়ার। 7টা কাজের কথা বলে দিচ্ছে। কনস্ট্রাকশন কোম্পানি মাস্ট ফুলফিল দ্য ফলোইং অব্লিগেশনস। এখন এই কন্ট্রাক্ট, আপনি হলো কনস্ট্রাকশন কোম্পানিতে জব করেন, আবার ওয়ান সেকেন্ড আপনার পার্সপেক্টিভ ঠিক করতে হবে। আপনি হলো কনস্ট্রাকশন কোম্পানির অ্যাকাউন্টেন্ট, আপনার সেলস টিম থেকে একজন এসে আপনার এই কন্ট্রাক্ট ধরাই দিচ্ছে, কন্ট্রাক্ট ধরাই দিয়ে বলে ভাই এই কন্ট্রাক্টের অ্যাকাউন্টিং করেন। এখন আপনি IFRS 15 অ্যাপ্লাই করতে গেলেন। স্টেপ নাম্বার 1, ওকে ঠিক আছে। স্টেপ নাম্বার 2, আইডেন্টিফাই দ্য পারফরমেন্স অব্লিগেশন। আপনি দেখেন যে আরে কন্ট্রাক্টে 7টা জিনিস বলছে, 1 2 3 4 5 6 7। এখন আপনি যদি এই কন্ট্রাক্টে 7টা দেখে যদি আপনি বলে দেন 7 অব্লিগেশনস, তাহলে বিপদ আছে। কন্ট্রাক্টে যদি 7টা বলে আর আপনি বলে দিলেন 7টা অব্লিগেশন, দিস ইজ রং। এখানে 7টা অব্লিগেশন না, কারণ আপনাকে এখানে IFRS 15 একটা ক্রাইটেরিয়া দিয়েছে, আর দ্য গুডস এন্ড সার্ভিসেস সেপারেটলি আইডেন্টিফাইবল, তাদেরকে কি সেপারেটলি আইডেন্টিফাই করা যায় কিনা। অর্থাৎ দিস মিনস দ্য গুডস এন্ড সার্ভিসেস ক্যানট বি সিগনিফিকেন্টলি ইন্টিগ্রেটেড অর ইন্টাররিলেটেড এন্ড দেয়ার ক্যানট বি সিগনিফিকেন্ট কাস্টমাইজেশন। তার মানে ডিস্টিংক্ট হওয়ার জন্য এই ক্রাইটেরিয়াটা খুব ইম্পর্টেন্ট। দিস মিনস দ্যাট গুডস এন্ড সার্ভিসেস ক্যানট বি সিগনিফিকেন্টলি ইন্টিগ্রেটেড অর ইন্টাররিলেটেড। কোন কন্ট্রাক্টে যদি দেখেন যে গুডস অর সার্ভিসেস গুলা দিচ্ছে সেগুলা যদি ইন্টিগ্রেটেড হয়, এই প্রত্যেকটা গুডস এন্ড সার্ভিস কিন্তু ইন্টিগ্রেটেড, সাইট ক্লিয়ারেন্সের সাথে, ফাউন্ডেশনের সাথে, বিল্ডিং এর সাথে, প্লাম্বিং, ওয়ারিং, রুফ, ইন্টেরিয়ার, প্রত্যেকটা জিনিস ইন্টিগ্রেটেড ইনটু ওয়ান সিঙ্গেল বিল্ডিং। আপনাকে আলটিমেটলি অ্যাজ আ কনস্ট্রাকশন কোম্পানি আপনার দায়িত্ব হলো বিল্ডিংটাকে বুঝায় দেয়া। আপনার প্রমিসটা হলো টু গিভ দ্য বিল্ডিং। এই বিল্ডিং করার জন্য আপনাকে 7টা অব্লিগেশন আছে। আলটিমেটলি 7টা জিনিসকে কম্বাইন করলে ওয়ান সিঙ্গেল বিল্ডিং হবে। তাই যদি কোনো কন্ট্রাক্টে যে গুডস অর সার্ভিস আছে সেগুলা যদি ইন্টিগ্রেটেড হয়ে যায়, ইন দ্যাট কেস আমি বলবো প্রত্যেক এই পুরা জিনিসটা মিলে একটা বান্ডেল করে এখানে one performance obligation. Step number 2, since all the goods and services provided here are integrated, we will say that there is one performance obligation. তার মানে অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট আপনি বলবেন ভাই কন্ট্রাক্টে 7টা বলা আছে জিনিস, কিন্তু অ্যাকাউন্টিং এর পার্সপেক্টিভে আমার পারফরমেন্স অব্লিগেশন একটা, 7টা না। আমার পারফরমেন্স অব্লিগেশন একটা। সেই পারফরমেন্স অব্লিগেশন কি? একটা বিল্ডিং ডেলিভার করা। সাইট ক্লিয়ারেন্স, ফাউন্ডেশন, বিল্ডিং স্ট্রাকচার এত আলাদা আলাদা বুঝি নাই, পুরো জিনিসটা মিলে ওয়ান সিঙ্গেল বিল্ডিং। তার পাশাপাশি প্রথমে বলেছি সিগনিফিকেন্টলি ইন্টিগ্রেটেড অর ইন্টাররিলেটেড এন্ড দেয়ার ক্যানট বি সিগনিফিকেন্ট কাস্টমাইজেশন। যদি কাস্টমাইজেশন থাকে সিগনিফিকেন্ট, তাহলে বলবো এখানে ডিস্টিংক্ট না, গুডস অর সার্ভিসেস ডিস্টিংক্ট না, অর্থাৎ সবগুলা মিলে একটা পারফরমেন্স অব্লিগেশন। যেমন আপনি একটা সফটওয়্যার কোম্পানিতে জব করেন। এখন এই সফটওয়্যার কোম্পানি আপনার কাছে এক ভদ্রলোক এসেছে যে তার কাছে আপনি একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার, লেটস সে আপনি একটা গ্রুপ অফ কোম্পানিজের কাছে একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার বিক্রি করবেন। অ্যাকাউন্টিং সফটওয়্যারটা যখন বিক্রি করছেন, একটা সফটওয়্যারের আপনার ইনিশিয়াল একটা সেল আছে। এখন এই গ্রুপ অফ কোম্পানিজ বলেছে তার অপারেশনস অনুযায়ী আপনার এই সফটওয়্যারটাকে কাস্টমাইজ করে দিতে হবে, সিগনিফিকেন্টলি জিনিসটাকে কাস্টমাইজ করে দিতে হবে, তার অপারেশনস সাথে যেন রিলেটেড হয়।
টোটালি যেন ইন্টিগ্রেটেড হয়, তার অপারেশনস এর সাথে যেন কাস্টমাইজ করে দেওয়া হয়। তাহলে কন্ট্রাক্ট বলা আছে, কন্ট্রাক্টে বলা আছে কি, দ্য সফটওয়্যার কোম্পানি উইল প্রোভাইড নাম্বার 1 সফটওয়্যার, নাম্বার 2 কাস্টমাইজ দ্য সফটওয়্যার টু ফিট আওয়ার অপারেশনস। এখন আপনি যদি দেখে বলেন যে ভাই এখানে আমার দুইটা পারফরমেন্স অব্লিগেশন আছে, একটা হলো সফটওয়্যার দেয়া আর একটা হলো কাস্টমাইজ করে দেয়া, দুইটা পারফরমেন্স অব্লিগেশন, তখন আপনার দেখতে হবে যে না, দুইটা পারফরমেন্স অব্লিগেশন না, দুইটাকে আলাদা না। সফটওয়্যার এবং কাস্টমাইজেশন দুইটাকে ডিস্টিংক্ট বলতে পারবেন না, আলাদা করতে পারবেন না, বিকজ দেয়ার ইজ সিগনিফিকেন্ট কাস্টমাইজেশন। এই সফটওয়্যারটার চেহারাটাকে পাল্টায় দিবে ডিউ টু দিস কাস্টমাইজেশন। এজন্য সফটওয়্যার কাস্টমাইজেশন মিলে ওয়ান পারফরমেন্স অব্লিগেশন। বাট যদি এরকম হয়, যদি বলে সফটওয়্যার দিব নাম্বার 2, সফটওয়্যারটাকে অ্যাজ ইট ইজ ইনস্টলেশন করে দিব, সফটওয়্যারটাকে অ্যাজ ইট ইজ ইনস্টলেশন করে দিব। এখন আপনি আমাকে বলেন, একটা সফটওয়্যারটাকে যদি অ্যাজ ইট ইজ ইনস্টলেশন করে দেই, এখানে কি কোনো সিগনিফিকেন্ট কাস্টমাইজেশনের কাজ করছি সফটওয়্যারটাকে? না। এই ক্রাইটেরিয়া 2 তে কি কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। এখন ক্রাইটেরিয়া 1 দেখি, ক্যান দ্য কাস্টমার বেনিফিট ফ্রম দ্য গুড অর সার্ভিস অন ইটস ওন অর টুগেদার উইথ রেডিলি অ্যাভেলেবল রিসোর্স। কাস্টমার কি, আমি যে সফটওয়্যার কোম্পানি, যে গ্রুপ অফ কোম্পানিজ এর কাছে বিক্রি করছি, সেই গ্রুপ অফ কোম্পানি কি শুধুমাত্র সফটওয়্যার থেকে বেনিফিট নিতে পারবে কি পারবে না? যদি আমি আপনাদেরকে বলি, মনোযোগ দিয়ে শুনেন, আনসার করবেন, যদি আমি আপনাকে বলি যে সফটওয়্যার এবং ইনস্টলেশন দিচ্ছি, এই ইনস্টলেশনের মাধ্যমে সফটওয়্যার কাস্টমাইজড হচ্ছে না, তার মানে ক্রাইটেরিয়া 2 তে অসুবিধা নাই। বাট আমি আপনাকে বলতেছি এটা এমন ধরনের সফটওয়্যার, এটাকে ইনস্টলেশন করার জন্য বাজারে আমার সফটওয়্যার কোম্পানি বাদে আর কেউ নাই যেটাকে এই সফটওয়্যারটাকে ইনস্টল করে দিতে পারবে। এখন বলেন এখানে কি দুইটা পারফরমেন্স অব্লিগেশন হবে, সফটওয়্যার আর ইনস্টলেশন? না, হবে না। একটা পারফরমেন্স অব্লিগেশন, বিকজ ক্যান দ্য কাস্টমার, না, কাস্টমার ক্যানট বেনিফিট। তার মানে ডিস্টিংক্ট কিনা আপনি যে কোনো একটা ক্রাইটেরিয়া নিয়ে চিন্তা করলে হবে না, ইউ মাস্ট কনসিডার বোথ দ্য ক্রাইটেরিয়াস। ক্রাইটেরিয়া নাম্বার 1 কি, কাস্টমার বেনিফিট। জি বলেন। এইখানে যদি আমি আলাদা আলাদা ভাবে চার্জ করি দুইটা সার্ভিসের জন্য, যে আমি বুঝলাম যে আমার কাস্টমার অন্য কোথাও থেকে এটার সার্ভিসটা পাচ্ছে না, তো সেক্ষেত্রে আমি এখানে আলাদাই এক্সট্রাই করলাম, চার্জ করলাম যে বাধ্য হয়ে তাকে আমার এখান থেকে সার্ভিস নিতে হবে। আমি দুইটা সার্ভিস আলাদা ভাবেই রিকগনাইজ করবো, রেভিনিউ হিসেবে দুইটাই আমি রিকগনাইজ করবো, তো সেক্ষেত্রে তো আলাদাই হওয়ার কথা না? আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এখানে অনেকে কনফিউজড হয়ে যায় যে রেভিনিউ, আচ্ছা প্রথম জিনিস, রেভিনিউ হিসাবে রেকগনাইজ করাটা, এই কথাটা এখন বললেন না। আমি রেভিনিউ রেকগনাইজ কিভাবে হবে বা হবে কিনা সেই পর্যন্ত যাইনি, দ্যাট ইজ সামথিং টোটালি ডিফারেন্ট, ওটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। বাট আপনি অন্য জিনিস চিন্তা করেন, রাইট নাও আপনি ডিটারমিনেশন করছেন কয়টা পারফরমেন্স অব্লিগেশন। আপনি কন্ট্রাক্ট যেভাবেই বলা থাকুক, কন্ট্রাক্টে বলা আছে দুইটা কাজ, ইনভয়েসিংও যদি আপনি দুইটা আলাদা করেন, সফটওয়্যার 4000, ইনস্টলেশন 6000, যেভাবে ইনভয়েসিং করেন, যেভাবে কন্ট্রাক্ট লেখা থাকুক, হোয়াট এভার দ্য সিনারিও ইজ, when you are considering কয়টা পারফরমেন্স অব্লিগেশন ডিটারমাইন করার সময় এই দুইটা ক্রাইটেরিয়া অ্যাসেস করতে হবে। এছাড়া ইনভয়েসিং, কন্ট্রাক্ট, নাথিং ম্যাটার্স, ইউ অনলি হ্যাভ টু লুক এট দিস 2 ক্রাইটেরিয়া। বুঝতে পেরেছেন? জি ভাই, ওকে, ঠিক আছে। তাহলে the important thing here is that you must assess both the criteria 1 এবং criteria 2 আপনার একসাথে ফুলফিল করতে হবে। এমন না যে ক্রাইটেরিয়া 2 দেখছেন, ক্রাইটেরিয়া 1 দেখতে হবে না। বাট ফর দ্য পারপাস অফ ইউর এক্সামস এমন কোনো কমপ্লেক্স কিছু আসবে না যে আপনাকে ক্রাইটেরিয়া 1, 2 একটা ফুলফিল করছে আর একটা করছে না। ইউজুয়ালি ইট ইজ স্ট্রেট ফরওয়ার্ড, বাট আমি ডিসকাশন করছি ফর দ্য সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য থিং ক্লিয়ারলি। সবাই কি বুঝেছেন নাকি কারো কোনো কোয়েশ্চেন আছে স্টেপ নাম্বার 2 তে?
ভাই আমার একটা কোশ্চেন ছিল, ওই রিয়েল এস্টেটের যে জি question। যে এক্সাম্পলটা দেখালেন আর কি, ওইখানে যদি আমি কোনটা? রিয়েল এস্টেটের ওই যে কন্ট্রাক্ট ডেভেলপ করে দিবে, জি যে ল্যান্ড সাইট ডেভেলপমেন্ট সহ, জি ওইখানে জি যদি আমি ফার্স্ট ক্রাইটেরিয়াটা মিট আপ করতে চাই, মানে এই দুইটা জি কানেকশনটা কিভাবে করবো? এখানে তো আমি সবগুলো মিলে ওকে একটা ফাইন, আপনি দুটা ক্রাইটেরিয়া চিন্তা করতে যাচ্ছেন, রাইট? রাইট রাইট স্যার। ওকে, ভেরি গুড, এক্সিলেন্ট কোয়েশ্চেন। আমি দুইটা ক্রাইটেরিয়া নিয়ে ডিসকাশন করি নাই, ভাবছি যে আপনাদের জন্য খুব কমপ্লেক্স হয়ে যাবে কিনা, বাট যেহেতু কোয়েশ্চেন করেছেন, এক্সিলেন্ট। মানে মজা পাচ্ছি। আবার এই জি জি ভাই কিছু বলছেন? মানে ইন্টারেস্টিং, মানে বুঝতে পারতেছি তো। জি জি চিন্তা করলাম অবশ্যই, link ভেরি up করি। ইন্টারেস্টিং। যদি আপনারা দেখেন, রেভিনিউ ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্ট্যান্ডার্ড। আপনারা যদি বুঝেন, আমাকে যদি বলেন যে আপনারা বুঝতেছেন সব ক্লিয়ারলি, আমি আপনাদেরকে অনেক প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ ইস্যুস অনেক কিছু ডিসকাস করতে পারবো। আমি সো জাস্ট আস্ক দ্য কোয়েশ্চেন। এখানে কনস্ট্রাকশন কোম্পানি, আবার বলছি, এখানে 7টা জিনিস বলা ছিল। ওয়ান সিঙ্গেল বিল্ডিং দিতে হবে। এখন আপনার অ্যাসেস করছেন কয়টা পারফরমেন্স অব্লিগেশন আছে। অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আপনি জানেন দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করা লাগবে ফর দেয়ার টু বি, আপনার দেখতে হবে কয়টা পারফরমেন্স অব্লিগেশন। এই দুইটা ক্রাইটেরিয়ার মধ্যে যদি কোনো একটাতে ফেল করেন, যদি প্লাস এখানে যদি নো হয়ে যায়, তাহলে নট ডিস্টিংক্ট মানে কম্বাইন্ড, অর্থাৎ পুরো জিনিসটা মিলে একটা অব্লিগেশন। ক্রাইটেরিয়া 1, can the customer benefit from the good or service on its own? My question is, as a construction company, customer কি benefit করতে পারবে from the good or service on its own or together with readily available resource? আমি যদি আজকে সাইট ক্লিয়ারেন্স করে চলে যাই as a construction company, কাস্টমার তো চাইলে পরের দিন আরেকজনকে হায়ার করে এনে এখানে ফাউন্ডেশনের কাজ করতে পারবে। অথবা আমি যদি ফাউন্ডেশনের কাজ করে চলে যাই, কাস্টমার চাইলে ইজিলি আরেকজনকে এনে বাকি বিল্ডিংটা শেষ করতে হবে। তার মানে আমি অ্যাজ এ কনস্ট্রাকশন কোম্পানি, আমি এমন কোন সার্ভিস দিচ্ছি না যে এই সার্ভিস বাইরে দুনিয়ার কেউ আর দিতে পারবে না। অবশ্যই দিতে পারবে অন্য কনস্ট্রাকশন কোম্পানি। তার মানে যেহেতু গুডস অর সার্ভিসেস আর সোল্ড সেপারেটলি বাই আদার এন্টিটিস ইন দ্য মার্কেট, যেহেতু অন্যরাও এই সার্ভিস দিতে পারে, other entities in the market এই goods or service দিতে পারে, তাই criteria 1 fulfilled. Can the customer benefit? Yes, of course the customer can benefit because others in the market can provide the service, but criteria 1 tick, but criteria 2 তে যে আটকায় যাচ্ছি। এখানে বলতেছে are the goods and services separately identifiable? তারা কি সেপারেটলি আইডেন্টিফায়াবল কিনা, তাদের মধ্যে কি কোনো ইন্টিগ্রেশন আছে কিনা, এখানে যে আমি আটকায় যাচ্ছি। কারণ আমি জানি এই পুরা জিনিসটা একসাথে ইন্টিগ্রেট করে একটা সিঙ্গেল বিল্ডিং হিসাবে দিচ্ছি। তাই ক্রাইটেরিয়া নাম্বার 2 ফুলফিল হচ্ছে না, এজন্য আমি বলছি নট ডিস্টিংক্ট, এবং এই পুরা জিনিসটা মিলে ওয়ান পারফরম্যান্স অব্লিগেশন। ইজ ইট ক্লিয়ার? তার মানে ভাইয়া আমরা আগে ক্রাইটেরিয়া 1টা অ্যাপ্লাই করব, তারপরে দেন ক্রাইটেরিয়া 2টা অ্যাপ্লাই করে দেখবো যে হ্যাঁ দুইটাই আমার ম্যাচ করে কিনা। তারপরে ইয়েস এক্স্যাক্টলি রাইট। হ্যান্ড রাইজ করছেন, কোয়েশ্চেন করতে পারেন। কেউ কোয়েশ্চেন? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি সবাই বুঝতে পেরেছেন? ওকে এক্সেলেন্ট, ঠিক আছে, গ্রেট। এইটা যদি কনস্ট্রাকশন কোম্পানির ক্ষেত্রে দুইটা বিল্ডিং এর ক্ষেত্রে হলে কি আইডেন্টিফাইবল বা ডিস্টিংক্ট হতো কিনা? দুইটা বিল্ডিং এর জন্য যদি হইতো, দুইটা বিল্ডিং এর জন্য, দুইটা বিল্ডিং মানে তখন আপনার তো সেপারেট হয়ে গেল, তখন একটা বিল্ডিং আরেকটা বিল্ডিং করবেন। দুইটা বিল্ডিং তো ইন্টিগ্রেটেড না, বিল্ডিং দুইটা তো আবার আলাদা। দুইটা বিল্ডিং তো আপনি একটার সাথে একটা লাগায় টোটাল মিলে তো একটা বিল্ডিং আসবে না, ইটস টু সেপারেট বিল্ডিং। একটা বিল্ডিং করবেন আরেকটা বিল্ডিং করবেন, সো টু অব্লিগেশনস। আচ্ছা, আর কেউ কোয়েশ্চেন? হ্যান্ড রেজ করছেন, হ্যান্ড রেজ করে কোয়েশ্চেন করতে পারেন। ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। ওকে,
সো স্টেপ নাম্বার 2 ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স। এই পুরা 5 স্টেপ মডেলের মধ্যে স্টেপ নাম্বার 2 আর স্টেপ নাম্বার 5 হলো কমপ্লেক্স। এই দুইটা যদি আপনারা প্রপারলি বুঝতে পারেন তাহলে রেস্ট অফ IFRS 15 ইজ কোয়াইট ইজি। ভাইয়া একটা জিনিস, মানে আপনি অলরেডি বলেছেন যে মানে কন্ট্রাক্টে যদি বলাও থাকে যে এই পারফরমেন্স অব্লিগেশন গুলো থাকবে, ওগুলো আমরা মানে কনসিডার করব না, এটাই তো? মানে আমরা জাস্ট এই দুইটা ক্রাইটেরিয়াতেই ফেলে দেখবো পারফরমেন্স অব্লিগেশন। এক্স্যাক্টলি। আরেকটু যদি স্পেসিফাই করি, কন্ট্রাক্টে 7টা লেখা থাকুক না 10টা লেখা থাকুক না 15টা লেখা থাকুক, আমি যখন এই দুইটা ক্রাইটেরিয়া দেখছি তখন আমি আসলে কিসের দিকে তাকাচ্ছি? আই এম অ্যাকচুয়ালি লুকিং এট দ্য নেচার অফ দ্য গুডস এন্ড সার্ভিসেস। আমি সবসময় গুডস এন্ড সার্ভিসেস এর নেচারটা কনসিডার করব, সেটা কন্ট্রাক্টে যেভাবেই লেখা থাকুক না কেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, এক্সেলেন্ট, ঠিক আছে, ফাইন। এটা আপনাদের জন্য। জি ভাই, আপনার ওই যে আগের এক্সেল শিটে একটু যাবেন কাইন্ডলি। জি বলেন। আচ্ছা ভাইয়া, এখানে যে কন্ট্রাক্টে কনস্ট্রাকশন কোম্পানি 7টা যে হচ্ছে সাইড ক্লিয়ারেন্স, ফাউন্ডেশন, তারপর বিল্ডিং স্ট্রাকচার, প্লাম্বিং, ওয়ারিং, তারপর ইন্টেরিয়র ডিজাইন সম্ভবত লিখছেন আমার ফোন থেকে। তো এখানে মানে এই 7টা কাজ একটা কনস্ট্রাকশন কোম্পানি যখন সম্পূর্ণ ফুলফিল করে হচ্ছে কাস্টমারকে বুঝিয়ে দিবে, তখন হচ্ছে এই কন্ট্রাক্টটা হচ্ছে পারফর্ম করবে। আমি আপনার কোয়েশ্চেনটা বুঝলাম না, সরি। এই যে 7টা হচ্ছে ক্রাইটেরিয়া আপনি এখানে লিখছেন না? হ্যাঁ, 7টা কাজ তার করতে হবে, ক্রাইটেরিয়া না, 7টা প্রমিস। কন্ট্রাক্টরে বলা আছে ভাই তুমি যে বিল্ডিং বানাবা, বিল্ডিং বানানোর জন্য 7টা জিনিস করে দিতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা, এই 7টা কাজ হচ্ছে যখন করে দিবে, করার শেষে যখন হচ্ছে বিল্ডিংটা হ্যান্ড ওভার দিবে, তখন আমি হচ্ছে ফুল এটা হচ্ছে রিকগনাইজ করবো রেভিনিউ হিসেবে। নো 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 ভাই ভাই, আমি একটা জিনিস বলছি, আপনারা একটুখানি অ্যাডভান্স চলে যাচ্ছেন। রেভিনিউ রেকগনাইজ পর্যন্ত কিন্তু আমি যাই নাই। আমি এখন শুধুমাত্র কি বলছি, অ্যাজ এন অ্যাকাউন্টেন্ট আপনি কন্ট্রাক্ট করে পারফরমেন্স অব্লিগেশন কয়টা সেটা ডিটারমাইন করছেন, রেভিনিউতে যায় না ভাই। আচ্ছা আচ্ছা, রেভিনিউতে গেলে কিন্তু প্যাচ লাগবে, রেভিনিউতে গেলে এখন বড় প্যাচ লেগে যাবে, সব একদম মাথা ধরে যাবে, ওই পর্যন্ত যায়েন না, ওটা ভুলে যান। আপনি পারফরমেন্স অব্লিগেশন কয়টা এটা বুঝেন, তাহলে এনাফ। এখন এটার জন্য মাস্ট বি আমার হচ্ছে কন্ট্রাক্ট অনুযায়ী, মানে বাইরের সাথে আমার যে কিনবে তার সাথে আমার হচ্ছে যে চুক্তিটা হবে, এই চুক্তির 7টা যে কয়টা কাজ বলবে সে কয়টা করে দেওয়া পর্যন্ত হচ্ছে পারফরমেন্স অব্লিগেশন হবে, তার আগে হবে না। এটাই? জি জি জি, রাইট রাইট রাইট। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আপনি ভাই, আমি জানি অনেকে হয়তো বারবার চিন্তা করছে তাহলে রেভিনিউটা কখন রেকগনাইজ করব, এটা মাথা থেকে ফেলে দেন, টোটালি ফেলে দেন। আপনি আমি যতটুকু বলছি ততটুকু চিন্তা করেন। এই যে আপনার এই কোয়েশ্চেনটা রেভিনিউটা কখন আসবে, এটা একটু পরে আনসার হয়ে যাবে। এখন চিন্তা করলে যা শিখছেন এটা কিন্তু মাথায় থাকবে না, ডাইভার্ট হয়ে যাবে অ্যাটেনশন। মানে আমি হচ্ছে কিছুদিন আগে হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানি একটা অ্যাকাউন্ট করছি, সেখানে তারা তো হচ্ছে রেডি করে, ফ্ল্যাট রেডি করে তারপর হচ্ছে বিক্রি করে দেয়। জি ভাই, অসুবিধা না, আপনি আপনার কোয়েশ্চেনের আনসার উইদিন ভেরি সুন আপনি আপনার কোয়েশ্চেনের আনসার পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই, একদম ক্লিয়ারলি আনসার পেয়ে যাবেন। এই কনস্ট্রাকশন কোম্পানির অ্যাকাউন্টিং নিয়ে আমরা অনেক ডিসকাশন করব, নো ওয়ারিস। ভাই আমার একটু বোঝার ছিল, বলবো? জি জি ভাই, হ্যাঁ বলেন। এই 7টা ওয়ার্কের সাথে ক্রাইটেরিয়া 2 কিভাবে রিলেট করে আমাকে আরেকবার বলতে। আচ্ছা, আরেকবার বলছি। ক্রাইটেরিয়া 2 মানে কি, আপনার দেখতে হবে যে গুডস অর সার্ভিস ডিস্টিংক্ট কখন হয়। একদম প্লেন ভাষায় বলি, ডিস্টিংক্ট মানে কি ভাই? ডিস্টিংক্ট মানে হলো আলাদা। আচ্ছা, একটা জিনিস যদি গুডস এন্ড সার্ভিস যদি আপনি বলেন যে ভাই এই কিছু জিনিস সিগনিফিকেন্টলি ইন্টিগ্রেটেড হয়ে গেছে, কিছু জিনিস, একটা জিনিস যদি ইন্টিগ্রেটেড হয় ইট মিনস তো জিনিসটা আলাদা না। তো আপনার সাইট ক্লিয়ারেন্স, ফাউন্ডেশন, বিল্ডিং স্ট্রাকচার পুরো জিনিসটাই তো ইন্টিগ্রেটেড। সাইট ক্লিয়ারেন্স বলতে তো আর কোনো কিছু থাকছে না, সাইট ক্লিয়ারেন্স শেষ ওটার উপরে ফাউন্ডেশন, ফাউন্ডেশন শেষ ওটার উপর বিল্ডিং, বিল্ডিং শেষ বিল্ডিং এর মধ্যে দিয়ে প্লাম্বিং, ওটার মধ্যে ওয়্যারিং, ওটার উপরে রুফ। পুরো জিনিসটা একটার সাথে একটা ইন্টিগ্রেটেড, একটার সাথে একটা লেগে যাচ্ছে, লেগে যে আলটিমেটলি আপনার একটা বিল্ডিং থাকতেছে। এন্ড প্রোডাক্ট কি? সাইট ক্লিয়ারেন্স বলে কোনো এন্ড প্রোডাক্ট থাকে?
ফাউন্ডেশন বলে কোনো এন্ড প্রোডাক্ট থাকে? বিল্ডিং স্ট্রাকচার বলে কি কোনো এন্ড প্রোডাক্ট থাকে? দ্য এন্ড প্রোডাক্ট ইজ আ বিল্ডিং। তাহলে এগুলা কিন্তু আর কিছু দেখছেন না, এগুলো সব ইন্টিগ্রেটেড হয়ে একটা বিল্ডিং আসতেছে। ক্লিয়ার? জি। ওকে, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা এরপরে আচ্ছা ঠিক আছে। সো এটা ছিল আমাদের স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2 আপনাদের যে কোয়েশ্চেন বারবার আসছে, যে অলরেডি 2 জন কোয়েশ্চেন করেছেন যে রেভিনিউটা কখন রেকগনাইজ করবো, এটা খুবই স্বাভাবিক এই কোয়েশ্চেনটা আসা। স্টেপ নাম্বার 2 এবং স্টেপ নাম্বার 5 ইজ সো মাচ ইন্টার রিলেটেড, একটা স্টেপের সাথে আরেকটা রিলেটেড, এবং 2 and 5 হলো সব থেকে কমপ্লেক্স। 2 যেহেতু আপনারা এই পর্যন্ত বুঝেছেন, বি অ্যাসিওরড যে স্টেপ নাম্বার 5ও অনেক ক্লিয়ারলি বুঝবেন, এবং 2 এবং 5 এর মধ্যে রিলেশনটা কি সেটাও আমি আপনাদেরকে বুঝাই দিব। এখন আমরা স্টেপ নাম্বার 3 তে যাচ্ছি। স্টেপ নাম্বার 3 হলো আইডেন্টিফাই দ্য ট্রানজাকশন প্রাইস। ট্রানজাকশন প্রাইস কি? ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ কনসিডারেশন টু হুইচ অ্যান এন্টিটি এক্সপেক্টস টু বি এন্টাইটেলড। মানে ভাই আমি যা পাবো, সার্ভিস দেওয়ার জন্য যা পাবো, এটা ট্রানজাকশন প্রাইস, এক্সক্লুডিং অ্যামাউন্টস কালেক্টেড অন বিহাফ অফ থার্ড পার্টিস, অর্থাৎ ভিএটি। তাহলে ট্রানজাকশন প্রাইস মানে কি? আমি আচ্ছা কে জানি আবার একটু মিউট করেন ভাই। আচ্ছা, তার মানে ট্রানজাকশন প্রাইস মানে কি? আমি যে কনসিডারেশন পাবো ফ্রম দ্য কাস্টমার। এখন কাস্টমারকে তো আমি ভ্যাট সহ চার্জ করি, তাহলে সেই হিসাবে 100 টাকার উপর 15% ভ্যাট চার্জ করলে 115 টাকা, এটা তো আমার কনসিডারেশন। 115 টাকায় কি আমার রেভিনিউ? 115 টাকা রেভিনিউ না। কেন আপনারা বলেন যে না ভাই, ভ্যাটের যে অ্যামাউন্টটা, ভ্যাটটা তো রেভিনিউ না। এখন আপনাদেরকে যদি কোনোদিন ক্লায়েন্ট জিজ্ঞেস করে বা কেউ জিজ্ঞেস করে ভ্যাট যে রেভিনিউর মধ্যে হবে না, এটা কোন স্ট্যান্ডার্ডে বলছে আপনারে? দেখেন IFRS 15ই বলে দিচ্ছে, এক্সক্লুডিং অ্যামাউন্টস কালেক্টেড অন বিহাফ অফ থার্ড পার্টিস, অর্থাৎ গভর্নমেন্টের বিহাফে আপনি যেটা কালেক্ট করেন, ভ্যাটটা তো গভর্নমেন্টের বিহাফে কালেক্ট করছেন, সেটা আপনার রেভিনিউর মধ্যে আসবে না, ইট ইজ এক্সক্লুডেড। তাহলে ট্রানজাকশন প্রাইস হলো আমি যা পাবো এক্সক্লুডিং অ্যামাউন্টস কালেক্টেড অন বিহাফ অফ থার্ড পার্টিস। আচ্ছা, এবং এই ট্রানজাকশন প্রাইসের মধ্যে আমরা খুব সিম্পলি বলি ভাই যা পাবো সেটাই ট্রানজাকশন প্রাইস, বাট ইন রিয়ালিটি এই ট্রানজাকশন প্রাইসটাকে আইডেন্টিফাই করা এবং ডিটারমাইন করাটা ইজ ভেরি চ্যালেঞ্জিং। এখানে অনেক প্যাচ থাকে, এখানে অনেক ইফস এন্ড বাটস থাকে, যে ট্রানজাকশন প্রাইস কি এটাই হবে নাকি অন্য কিছু এখানে চিন্তা করতে হবে। সো ওটা নিয়ে আমরা এখন ডিসকাশন করব। এর মধ্যে the following should be considered. নাম্বার 1 হলো ভ্যারিয়েবল কনসিডারেশন। ভ্যারিয়েবল কনসিডারেশন নামে একটা কনসেপ্ট আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো সেই ভ্যারিয়েবল কনসিডারেশনটা কি? আমরা ইউজুয়ালি দেখি যে কন্ট্রাক্টে বলা থাকে যে এই কনস্ট্রাকশন কোম্পানির কন্ট্রাক্টে যাই, বলা আছে তুমি এই কাজগুলা করবা, এটার এগেনস্টে তুমি 1 লাখ টাকা পাবা, 1 লাখ। তো 1 লাখ হলো ফিক্সড। আবার ইউজুয়ালি ইন কনস্ট্রাকশন কন্ট্রাক্টস একটা কথা বলা থাকে অ্যাডিশনাল, যে ইফ ইউ ক্যান ফিনিশ দিস উইদিন 2 উইকস, তুমি এটাকে 2 সপ্তাহে শেষ করতে পারলে ইউ উইল গেট অ্যাডিশনাল 20,000। এখন একটা ভ্যারিয়েবল কনসিডারেশন এসে পড়েছে, এটা হলো ফিক্সড কনসিডারেশন 1 লাখ পাবো, এটা এসে পড়েছে ভ্যারিয়েবল কনসিডারেশনের একটা ইস্যু। তাহলে আসেন আমরা এটার অ্যাকাউন্টিংটা কিভাবে আমরা করব। আপনার রেভিনিউর মধ্যে 1 লাখ তো ফিক্সড, আপনি বলতেছে 1 লাখ আমার রেভিনিউর মধ্যে যাবে, অ্যাডিশনাল 20,000 টাকা এটা তো ভ্যারিয়েবল, এটা কি পুরাটুক রেভিনিউতে যাবে? পুরাটুক যাবে না। আমার ভ্যারিয়েবল কনসিডারেশনকে আমার কি করতে হবে? ইট নিডস টু বি এস্টিমেটেড অ্যান্ড ইনক্লুডেড ইন দ্য ট্রানজাকশন প্রাইস। এটাকে আমার এস্টিমেট করতে হবে। এস্টিমেশন কিভাবে করতে হবে? আইদার ইউজিং এক্সপেক্টেড ভ্যালু মেথড অথবা মোস্ট লাইকলি অ্যামাউন্ট। এটা খুব ইন ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি না, একটু বেসিক লেভেলে আপনাদের সাথে এটা আলোচনা করছি, খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। আমার বেসিকলি চিন্তা করতে হবে রেভিনিউ ইকুয়ালস কত, 1 লাখ ফিক্সড প্লাস 20,000 টাকা
20,000 টাকা হলো আমার অ্যাডিশনাল যে ভ্যারিয়েবল অ্যামাউন্টটা, যদি আমি 2 সপ্তাহে শেষ করতে পারি, এটার সাথে আমি কি মাল্টিপ্লাই করব? 20,000 এর সাথে প্রবাবিলিটি, যেহেতু এটা ভ্যারিয়েবল হয়ে গেছে, আমার দেখতে হবে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে আমি 2 সপ্তাহের মধ্যে শেষ করব। এন্ড প্রবাবিলিটি কিভাবে বের করতে পারি? আমার পাস্ট প্র্যাকটিস আছে, আমি পাস্ট ট্রেন্ড অনুযায়ী বলতে পারি। আমি দেখেছি পাস্ট ট্রেন্ড অনুযায়ী 80% অফ দ্য টাইম আমি 2 সপ্তাহের মধ্যে আমি কন্ট্রাক্ট একটা শেষ করে দিতে পারি। তাহলে আমার রেভিনিউ কত নিব? আমি 1 লাখ প্লাস 20,000 ইন্টু 0.8, 1 লাখ প্লাস 20,000 ইন্টু 0.8। তাহলে আমার এটাকে এস্টিমেট করে নিতে হবে। তো ভ্যারিয়েবল কনসিডারেশনের ক্ষেত্রে আমার দেখতে হবে মাঝে মধ্যে কনসিডারেশনটা ভ্যারি করতে হয়। তাহলে রেভিনিউতে কতটুকু যাবে? রেভিনিউতে ভাই আমার যাবে 1 লাখ তো যাবেই ফিক্সড, আর এই 20,000 টাকার মধ্যে আমি ইউজিং এস্টিমেশন করে নিব। দেখছি যে 80% অফ দ্য টাইম, সো এটাকে 80% এর সাথে মাল্টিপ্লাই করে 1,16,000 আসতেছে। সো ইজ ভ্যারিয়েবল কনসিডারেশন ক্লিয়ার টু এভরিওয়ান? খুবই সিম্পল জিনিস। 80% আমি ধরেছি বেসড অন পাস্ট প্র্যাকটিস। আমার পাস্ট প্র্যাকটিস বলে 80% অফ দ্য টাইম আমি 2 সপ্তাহের মধ্যে শেষ করতে পারছি একটা কন্ট্রাক্ট। বুঝেছেন? জি। ওকে, সো এখানে একটা ছোট একটা অঙ্ক আছে, এটা আপনারা দেখে নেবেন। সব যদি এগুলা ক্লাসে করে ফেলি দেন মানে ইট ইজ নট পসিবল টু ফিনিশ দ্য টপিকস। খুবই সহজ একটা অঙ্ক, আপনারা দেখে নেবেন। স্টেপ নাম্বার 3 গেল। স্টেপ নাম্বার 3 আরো আলোচনা আছে, অবশ্যই আরো আলোচনা আছে, বাট খুব বেসিক লেভেল আগে আলোচনা করছি। স্টেপ নাম্বার 3 এর কিছু অঙ্ক আপনাদের কোয়েশ্চেন্সে আসে, which will discuss in next class. আজকে আমরা স্টেপ নাম্বার 5 পর্যন্ত কনসেপ্টগুলো শেষ করি। আচ্ছা আচ্ছা, কেউ কোয়েশ্চেন থাকবে? জি করেন। ভাইয়া বলতেছিলাম যে কনস্ট্রাকশন কোম্পানিগুলো যে শুধু বিল্ডিং করে তা কিন্তু নয়, দেখা যাচ্ছে যে সরকারি বিভিন্ন প্রজেক্টে যেমন রাস্তা বা ব্রিজ বা যেমন হচ্ছে আমরা দেখতেছি যে বিমানবন্দরে হচ্ছে থার্ড টার্মিনাল করতেছে, এটা হচ্ছে বেশ 3-4 বছর ধরে কাজ চলমান। এক্ষেত্রে এই যে তারা রেভিনিউটা, তারা তো নিয়মিত কাজ করতেছে, কনস্ট্রাকশন কাজ চলমান রয়েছে, এক্ষেত্রে এই রেভিনিউটা কিভাবে হচ্ছে রিকগনাইজ করবে, ওর হচ্ছে পারফর্মটা করবে কিভাবে? ভাই স্টেপ নাম্বার, ভাই যেটা বলেছি স্টেপ নাম্বার 5, আপনি একটু অ্যাডভান্স চলে যাচ্ছেন। আমি এটা আনসার করব। স্টেপ নাম্বার 5 এ আসি, এভরিথিং উইল বি আনসার্ড। আপনার একটাও কোয়েশ্চেন আনআনসার থাকবে না আজকে ক্লাস শেষে, ডোন্ট ওয়ারি, সব আনসার পেয়ে যাবেন আজকে। মানে যেখান থেকে পড়ানো হচ্ছে সেখান থেকে কোশ্চেন করলে ভালো হয়। জি জি অবশ্যই। সো আমি একটু রিকোয়েস্ট করবো, এগুলো সব আনসার হয়ে যাবে। আচ্ছা আমি একটু স্টেপ নাম্বার 4 এ চলে যাচ্ছি। সবার জন্য ওকে? স্টেপ নাম্বার 4 এবারে যাই। Is it okay with everyone? Okay, great. আচ্ছা স্টেপ নাম্বার 4 হলো অ্যালোকেশন অফ দ্য ট্রানজাকশন প্রাইস। এখন অ্যালোকেশন অফ দ্য ট্রানজাকশন প্রাইস, এখন আপনি আমাকে বলতে পারেন যে অ্যালোকেশন অফ দ্য ট্রানজাকশন প্রাইস এটা নিয়ে আলাদাভাবে পড়ার দরকার কি? এটা তো সহজ জিনিস। দেখেন স্টেপ নাম্বার 3, এই রাউটারের এক্সাম্পল আবার চলে যাচ্ছি, এই যে একদম শুরুতে ইন্টারনেট কানেকশন এন্ড রাউটার। জাস্ট আ মিনিট, গিভ মি 1 মিনিট, আমি একটু পানি খেয়ে আসছি। ওকে, সো এখানে দেখেন টোটাল প্রাইস 10,000 ছিল, বলে দিয়েছে which includes 4,000 for the router and 6,000 for the 1 year internet connection. আচ্ছা টোটাল দুইটা মিলে 10,000। এখন
টোটাল দুইটা মিলে হলো আপনার বলতেছে 10,000। এখানে কিন্তু খুব ইজিলি আপনাকে বলে দিয়েছে রাউটারের কত, ইন্টারনেট কানেকশনের কত, বাট ইন রিয়েল লাইফ এন্ড ইভেন ইন ইউর এক্সাম জিনিসটা এতটা ইজি না। কেন? আমি একদম প্র্যাকটিক্যালি বিষয়টা আপনাদেরকে বুঝাই। ওয়ালটন একটা এবং দেখবেন প্রত্যেকটা জিনিস কতটা প্র্যাকটিক্যাল লাইফে আপনাদের রেলিভেন্ট। ওয়ালটন একটা কাস্টমারকে একটা ইনভয়েসিং করলো, ইনভয়েসিং এ সে বলল দুইটা জিনিস, এসি 1 লাখ, ইনস্টলেশন ফ্রি অফ কস্ট। সে একটা অফার দিচ্ছে, ঠিক আছে? অফার দিয়ে বলতেছে ভাই এসির দাম 1 লাখ, ইনস্টলেশন দিচ্ছি তোমাকে ফ্রি অফ কস্ট, টোটাল বিল 1 লাখ। এখন এসিটাকে the Walton goes to customer premise and installs AC on না এভাবে না, আচ্ছা, Walton sells the AC and customer takes it away on 30th June and customer pays full invoice of টাকা 1 লাখ। দেখেন 30শে জুনে মানে রিপোর্টিং ডেটের শেষে একদম 30th জুন ওয়ালটন এসিটাকে বিক্রি করে দিল 1 লাখ টাকা। ইনস্টলেশন ফ্রি অফ কস্ট বলছে, 1 লাখ টাকায় এসি বিক্রি করে দিচ্ছে, কাস্টমার চলে গেছে এসিটা নিয়ে। ইনস্টলেশনটা বলছে যে ভাই মাঝখানে কয়েকদিন একটু বন্ধ আছে, আমার মেকানিক গুলা সবাই একটু ব্যস্ত, তুমি এসিটা আজকে তো ডেলিভারি নিয়ে গেছো, আমি 4th জুলাইতে ওয়ালটন ইনস্টলস দা এসি। এখন এটা দেখার সাথে সাথে আপনি যদি এমন একজন অ্যাকাউন্টেন্ট হন অফ ওয়ালটন যে IFRS 15 বুঝে না, সে কি এন্ট্রি দিবে জানেন? সে দেখে বলবে ভাই ব্যাংকে টাকা ঢুকছে 1 লাখ, সে ব্যাংকে টাকা ঢুকছে 1 লাখ, এসি তো বিল করছি আমি, এসি তো 1 লাখ টাকা ছিল, ফাইন, এসির 1 লাখ রেভিনিউ শেষ। এটা কি দেখে কারেক্ট মনে হচ্ছে? না, দিস ইজ নট কারেক্ট। প্রথম কথাটা বলি কেন কারেক্ট না, একদম লজিক্যাল রিজন বলি, এরপর স্ট্যান্ডার্ডের ভাষায় বলি। লজিক্যাল রিজন হলো 30শে জুনে আপনি যদি এই এন্ট্রিটা দেন তাহলে ওয়ালটনের যে বুকস ক্লোজার হলো এবং তার যে একটা ইনস্টলেশন দিতে হবে, ইনস্টলেশনটা তো একটা অব্লিগেশন, কাস্টমারকে করে দিতে হবে। তাহলে আপনার যে একটা অব্লিগেশন আছে, ইটস আ লায়াবিলিটি টু আ কাস্টমার, সেই লায়াবিলিটিটা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে কোথায় আছে? একটা রিডার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস কিভাবে বুঝবে যে ভাই কাস্টমারের কাছে আপনার এই পরিমাণ অব্লিগেশন আছে? এটা বোঝা যাচ্ছে না। সো দিস ইজ ওয়ার IFRS 15 কামস। IFRS 15 কেন আপনাদেরকে এই 5 স্টেপ মডেল বলছে? বিকজ এই 5 স্টেপ মডেল ফলো না করলে আপনার বুকস অফ অ্যাকাউন্টস মিসস্টেটেড হবে ফর শিওর। দেখেন 5 স্টেপ মডেল ফলো করি নাই, এই জন্য আমার একটা যে লায়াবিলিটি আছে টু আ কাস্টমার, এই লায়াবিলিটি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে কোথাও নাই। So, what is the technique then? Okay, let's see. Let us follow the 5-step model. Step number 1, contract identified. Step number 2, identify the performance obligation. আমি যদি আপনাকে বলি ভাই এখানে পারফরমেন্স অব্লিগেশন শুধু এসি, ইনস্টলেশন কোনো অব্লিগেশন না, এটা তো ফ্রি অফ কস্ট বলছে, আমি কি ভুল? Wrong. Am I correct or wrong? wrong. Wrong. Free of cost হোক, কারণ শুরুতে কি বলেছি ভাই আপনার ইনভয়েসে যা থাকুক, ফ্রি অফ কস্ট বলুক, হোয়াট এভার ইট ইজ, আপনাকে স্টেপ নাম্বার 2 ক্রাইটেরিয়া 1 ক্রাইটেরিয়া 2
ওই দুইটা ক্রাইটেরিয়াতে ফেলতে হবে। ক্রাইটেরিয়া 1 কি বলে, এসি থেকে আলাদাভাবে বেনিফিট করতে পারবে কি পারবে না। আমি দেখলাম ওয়ালটনের এসি দুনিয়ার বহুত মেকানিক আছে যারা ওয়ালটনের এসি লাগিয়ে দিতে পারবে। সো দেয়ার আর 2 PO, দুইটা পারফরমেন্স অব্লিগেশন আছে। স্টেপ নাম্বার 3 ট্রানজাকশন প্রাইস। পিও নাম্বার 1 কি ছিল এখানে, এসি, আর পিও নাম্বার 2 হলো ইনস্টলেশন। স্টেপ নাম্বার 3 আইডেন্টিফাই। Step number 3 is identify the transaction price. Transaction price মানে ভাই যা পাবো, আমি 1 লাখ টাকা পাবো, এটা করলে ট্রানজাকশন প্রাইস হলো 1 লাখ। এখন this is where step number 4 comes. আপনি এই যে আমি একটু আগে বলছি ভাই স্টেপ নাম্বার 4 অ্যালোকেশনের দরকার কি এটা পড়া, এখানে তো বলেই দেয় ভাই। রিয়ালিটিতে সবসময় বলবে না এটার মতো এত সিম্পল তো রিয়েল লাইফ না, এই আমার এক্সাম্পলের মতো। এখন এসে আপনি আমাকে বলেন স্টেপ নাম্বার 4 এ এসি একটা পারফরমেন্স অব্লিগেশন আর ইনস্টলেশন একটা পারফরমেন্স অব্লিগেশন। ইনভয়েস অনুযায়ী গেলে এসিতে তো 1 লাখ, এসিতে তো 1 লাখ, এসিতে 1 লাখ হলে ট্রানজাকশন প্রাইস হলো 1 লাখ। এসিতে যদি পুরো 1 লাখ দিয়ে দেন তাহলে ইনস্টলেশন তো 0 হয়ে যায়। তাহলে যখন 30শে জুনে এসিটা বেচে দিবেন তখন তো পুরো 1 লাখ টাকা রেভিনিউ হিসেবে রেকগনাইজ হয়ে যাচ্ছে। সো দিস মেথড ইজ ইনকারেক্ট। এই জন্যই আপনাকে IFRS 15 বলছে ইউ হ্যাভ টু অ্যালোকেট। কিভাবে অ্যালোকেট করতে হবে, allocate the transaction price কিভাবে, needs to be ভাই একটু কাইন্ডলি একটু মিউট করেন আপনি। আচ্ছা, অ্যালোকেশনটা ভাই কিভাবে করব দেখেন, এখানে বলেছে transaction price needs to be allocated on the basis of relative standalone price. Standalone selling price এর বেসিসে ট্রানজাকশন প্রাইস অ্যালোকেশন করতে হবে। স্ট্যান্ডালোন প্রাইস, স্ট্যান্ডালোন প্রাইস মানে কি, আমি যদি এসিটাকে বিক্রি করি নরমালি, একটা এসির দাম কত, আমি দেখলাম যে ভাই ওয়ালটন 1 লাখ টাকা এসি এবং ইনস্টলেশন ফ্রি অফ কস্ট এভাবে লিখতেছে ইনভয়েসে। দিস ইজ আ মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। ইনস্টলেশন যে বলে ভাই ফ্রি অফ কস্ট, আসলে তো ফ্রি অফ কস্ট না, নাথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ফ্রি অফ কস্ট। এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। আসলে এসির দাম 1 লাখ, আসলে আমি দেখলাম এসিটাকে জেনারেলি সে 95,000 টাকায় বিক্রি করে। জেনারেলি ইট ইজ সোল্ড ফর 95,000। এবং ইনস্টলেশনটাকে জেনারেলি যখন সেল করে মানে স্ট্যান্ডএলোন ভাবে, স্ট্যান্ডএলোন মানে কি আলাদা ভাবে, এসিটাকে যদি আমি ইউজুয়ালি সেল করি 95,000 টাকায় সেল করি, আর ইনস্টলেশন যখন আমি আলাদাভাবে দেই, কিছু ক্ষেত্রে আছে আমি শুধু ইনস্টলেশন দিই, ইনস্টলেশনকে আমি জেনারেলি 20,000 টাকায় করে দিই। এখন একটা মার্কেটিং এর জন্য দুইটা মিলে 1 লাখ কিন্তু 15 হয়, কিন্তু আমি একটা মার্কেটিং ক্যাম্পেইনের জন্য আমি এভাবে লিখছি, আমি লিখছি এসি 1 লাখ, ইনস্টলেশন ফ্রি অফ কস্ট। এখন সবাই আসো আমার ওয়ালটনের এসি কিনে নিয়ে যাও। আর আপনি অ্যাকাউন্টেন্ট হিসাবে যদি এরকম বোকার মতো কাজ করে ফেলেন যে মার্কেটিং ক্যাম্পেইন এভাবে সেট আপ করছে, আমিও অ্যাকাউন্টিং এভাবে করি, তাহলে আপনার বুকস কিন্তু মিসস্টেটেড হয়ে যাবে। তাহলে আমার কি করতে হবে, ট্রানজাকশন প্রাইস 1 লাখকে অ্যালোকেশন করতে হবে। অ্যালোকেশন অফ ট্রানজাকশন প্রাইস, ট্রানজাকশন প্রাইস কত 1 লাখ, এটাকে আমার অ্যালোকেশন করে দিতে হবে। কিভাবে, 95/1,15,000 গুণ 1 লাখ, প্রপোর্শনেট ভাবে। তাহলে দেখেন বেসড অন স্ট্যান্ডালোন সেলিং প্রাইস, আমি এটার এত অঙ্ক দেখাচ্ছি না কিভাবে প্রপোর্শনেট হয়, এটা আপনারা প্রফেশনাল লেভেলের স্টুডেন্ট। এই 1,15,000 সরি ট্রানজাকশন প্রাইস 1 লাখ, যদিও লেখা এসি 1 লাখ আর ইনস্টলেশন 0, বাট আমি যখন অ্যালোকেশন করব ফর রেকগনাইজিং রেভিনিউ, আমি এসি কে বলবো 82,000 আর ইনস্টলেশন কে বলবো এই 17,000। দেয়ারফর 30th জুনে যখন ডেবিট ক্রেডিট পোস্টিং দিব, ব্যাংক ডেবিট 1 লাখ, একটু আগে কি করেছিলাম, একটু আগে এসি কে এসি রেভিনিউ পুরো 1 লাখ ক্রেডিট করে দিয়েছি, বাট না, আমি
শুধু এসিটা দিয়েছি, তাহলে রেভিনিউ আমি রেকগনাইজ করব শুধুমাত্র 82,000, আর বাকিটা আমার ডেফার্ড রেভিনিউ এই 17,000 পর্যন্ত। তাহলে দেখেন, যেহেতু যখন আমি অ্যালোকেশনটা করে দিলাম, এখন আমার যে একটা ইনস্টলেশন করার জন্য একটা লায়াবিলিটি আছে, একটা অব্লিগেশন আছে, এটা আমার ডেফার্ড রেভিনিউর মাধ্যমে আমার বুকসে এসে পড়তেছে। তাহলে বলেন, ইজ স্টেপ নাম্বার 4 ক্লিয়ার টু এভরিওয়ান? জি ভাইয়া। জি, ভেরি গুড, ভেরি গুড। ক্লিয়ার। কিন্তু এখন একটা কোশ্চেন ছিল, যদি স্ট্যান্ডার্ড প্রাইস এসিটা 1 লাখ টাকায় থাকতো, সেক্ষেত্রে তো ট্রিটমেন্টের চেঞ্জ হতো না। না বলেন ভাই, স্ট্যান্ডার্ড সেলিং প্রাইস যদি, আচ্ছা ফাইন, আপনি ভালো কোয়েশ্চেন করছেন, এটা আনসার দিচ্ছি। লেটস সে ভাই যে কোয়েশ্চেনটা করছেন, এসি এখানে 1 লাখ, আমি এসি স্ট্যান্ডার্ড প্রাইস এখানে 1 লাখ করে দিলাম, সমস্যা কি? আর এখানে 20,000 টাকা করে দিলাম, এখানে 1,20,000 দিলাম, তাও অ্যালোকেশন করতে হবে। দেখেছেন, স্ট্যান্ডার্ড সেলিং প্রাইস 1 লাখ হলে কি এখানে অ্যালোকেশন করা লাগবে না, এরকম কোনো কথা নেই। 1 লাখ টাকা আমার এসি এবং ইনস্টলেশনের মধ্যে অ্যালোকেশন করতে হবে বেসড অন স্ট্যান্ডার্ড সেলিং প্রাইস অফ এসি এন্ড ইনস্টলেশন। বুঝেছেন? কোয়েশ্চেনটা যে করেছেন, জি ভাইয়া বুঝেছি। ভাই আপনি আছেন? বুঝেছেন? ওকে, গুড, ঠিক আছে। বাকিরা সবাই বুঝেছেন? জি ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া। ওকে, এক্সেলেন্ট, ভেরি গুড, ভেরি গুড। আমি একটুখানি স্লোলি পড়া আমি তো চেষ্টা করতেছি একদম প্র্যাকটিক্যাল সেন্সে আপনাদেরকে জিনিসটাকে একটু অ্যাপ্রোচ করা। আপনাদের কি খারাপ লাগছে ক্লাস সেশনটা নাকি ভালো লাগছে? ওকে, এক্সেলেন্ট, না, ভালো লাগতেছে, ইন্টারেস্টিং, বুঝতে পারতেছি, সেটা হচ্ছে বড় জিনিস। অনেক ভালো দেখবেন লাগছে। নেক্সট ক্লাসে আমরা আজকে যেহেতু বেসিক কভার করে ফেলতেছি, নেক্সট ক্লাসে আমরা যখন কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস করা লাগবে না, দেখবেন আপনার চোখে দেখে দেখে অঙ্ক সলভ করে ফেলবেন। আমরা এত ইন ডেপথ কনসেপ্ট কভার করতেছি। আচ্ছা, এখন স্টেপ নাম্বার 4 এ একটা অ্যাডেড একটা জটিলতা আছে। ঠিক আছে, এটা না, ঠিক আছে, ওকে। জটিলতা কি? এই স্ট্যান্ডার্ড সেলিং প্রাইসটা ভাই, তার মানে অ্যালোকেশন করতে হবে। অ্যালোকেশন কিসের বেসিসে হবে? জি জি নসর ভাই, জি বলেন। না অবশ্যই জি ভাই বলেন। নতুন টপিক শুরু করছেন, আমি তো আসলে একটা ইয়াতে ছিলাম, অফিসিয়াল মিটিং এ জাস্ট শেষ করলাম। অনেকেই জয়েন করছে দেখছি, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। আমি মশিউর রহমান, আমি চিটাগংয়েই থাকি। জাবির, আপনি কি বলছেন আমাদের সম্পর্কে কোনো ডিটেইলস? জি ভাই বলেছি, বাট আপনি আমি যেহেতু এসেছেন ভাই, জাস্ট ফর 5 মিনিটস আই থিংক আপনি নিজেকে একটু ইন্ট্রোডিউস করলে, একটু কথা বললে, আই থিংক ইট উইল বি গুড ফর এভরিওয়ান। একটু 5 মিনিট একটু বলেন, এরপর আমরা সেশনটা কন্টিনিউ করব। সো ইজ দ্যাট ওকে উইথ এভরিওয়ান? আমি তো সবার ওকে ভাই। আচ্ছা ওকে ভাই, নসর ভাই একটু আপনাদের, আমাদের আজকে প্ল্যান ছিল আপনাদেরকে আগে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা মানে আলোচনা করে তারপর আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এ স্টার্ট করা। সেটা আমরা শুরু করার কথা ছিল IS 8 দিয়ে, তারপর হয়তো IS 10 কভার করতে পারলে এরপরে রেভিনিউতে যাওয়ার কথা ছিল, প্ল্যানটা এরকম ভাবে ছিল। বাট আনফরচুনেটলি আমার একটা আর্জেন্ট একটা মিটিং হয়ে যাওয়াতে আমি আজকে পারি নাই। সেজন্য আমরা সবসময় আমাদের কিন্তু একটা ব্যাকআপ থাকে, আমার এবং জাবেদের সাথে যে আন্ডারস্ট্যান্ডিংটা, আমরা দুজন কি করে রেডি থাকি, মানে আমি যদি কোনো কারণে যদি না পারি, জাবেদ যেন কন্টিনিউ করতে পারে। এবং আমরা টপিকস এমন ভাবে করি যেন আপনাদের কাছে বাড়েন না হয় বা জ্ঞান না হয়, কি মনে না হয়, মনে করেন আলোচনা সেরকম যেন না হয়, ওভাবে আমরা টপিকস গুলা আপনারা বুঝতে পারবেন না যে এখানে কিছু ওভারল্যাপিং হচ্ছে, মানে একটা বাদ দিয়ে আরেকটাতে যাচ্ছি, ওভাবে আমরা প্ল্যান করি। আর আরো একটা সুবিধাটা যেটা হলো, এই যে কোনো টপিকসে যে কোনো একটা, সেটাতে জাবিরও নিতে পারবে অথবা আমিও নিতে পারি। মানে ফর এক্সাম্পল কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের কথা বলি বা রেভিনিউর কথা বলি, আজকে জাবিরের হয়তো রেভিনিউ নিয়ে ক্লাস নেওয়ার কথা ছিল, জাবির আসতে পারে না, ওই একই টপিকসে আমিও ক্লাস নিতে পারি। আমাদের দুজনের ভিতর ওই ইয়াটাও আছে, মানে মিউচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিং, সেটাও আমাদের মোটামুটি ভালো।
এই কারণে আমরা মূলত টিম আপ হয়েছি আপনাদের সাথে। এই আমাদের যে এক্সপিরিয়েন্স গুলো এবং নলেজ গুলো আমরা নিজেরাও শিখি। যেমন আমরা প্রতিদিনই চেষ্টা করি যে জাবির এবং আমরা প্রতিদিনই বিভিন্ন প্রফেশনাল ইস্যুতে চাকরি করার সময় বা ও ডিফারেন্ট এঙ্গেজমেন্ট করার সময় যেসব ইস্যু গুলো হয় আমরা রেগুলার কিন্তু ডিসকাস করি। আমরা রেগুলারলি আমরা শিখতেছি, শিখার কোনো শেষ নাই। এবং আপনাদের সাথে যে আমাদের লার্নিং সেশন, শেয়ারিং সেশন যেটা হচ্ছে, সেখানে আমরা আপনাদের থেকে, আপনাদের ওয়ে অফ কোশ্চেনিং থেকে আমাদের অনেক সময় আমাদের থিঙ্কিং আগে যেটা ছিল তার থেকে সেটা আরো কি হয়, ডেপথ হয় আপনাদের কোশ্চেনের উপর বেস করে। তো এটা একটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট প্রসেস। এবং আপনাদের সাথে যদি আমরা একসাথে থাকতে পারি, যদি আপনারা চেষ্টা করবেন আমাদের সম্পর্কে, যদি কারো ভালো লাগে থাকে, আজকে তো ক্লাস করছেন, যদি আমাদেরকে সত্যি ভালো লাগে, যদি মনে করেন যে আমাদের সাথে যে সময়টা কাটাবেন সেটা ওয়াস্টেজ অফ টাইম না, এখান থেকে কোনো ভ্যালুয়েশন যদি মিনিমাম লেভেলে যদি থাকে, আমাদের একটা অনুরোধ থাকবে আপনারা আমাদের সাথে কি করবেন, শেয়ার করবেন আমাদের সাথে জার্নিটা কেমন লেগেছে বা কেমন হইতে পারে, আপনারা সেটা শেয়ার করবেন। আর আপনারা আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি, এখানে হয়তো বা আমাদের সাথে অনেকেই ছিল বা ক্লাস করছিল, আমি অনেস্টলি বলতেছি আপনারা মনে করেন না যে জাবিরের ওয়ে অফ আপনাদেরকে যেভাবে কোশ্চেনের আনসার করার সুযোগ দিচ্ছে, ফ্লোর দিচ্ছে, যেভাবে টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে, এটা কি যখন আমরা রেগুলার ক্লাস করব তখনও কি এটা কন্টিনিউ হবে, নাকি জাস্ট এটা এখন ফ্রি ক্লাস হওয়াতে এভাবে ফ্রেন্ডলি? আমি আপনাদেরকে একদম এনশিওর করতেছি একদম ফার্স্ট ক্লাস টু একদম লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যে অ্যাপ্রোচ, সেম অ্যাপ্রোচে যাবে। এবং অনেস্টলি এখানে আমাদের কোনো লুকোচুরি নাই। এবং তখন আরো বেশি আপনাদের সাথে আরো 2-1 দিন পরে যখন আপনাদের টোন শুনলে, কথা শুনলে, তখন আমরা বুঝতে পারবো যে আপনি আসলে এখানে কি জানতে চাচ্ছেন। তখন আপনি কোশ্চেন করার আগে আমি বুঝে যাবো যে আপনার কোশ্চেনটা কি, মানে এটা 2-1 দিন পরে। সুতরাং খুব বেশি ভালো লাগবে আপনাদের, আমি বলতেছি আমাদের সাথে এই জার্নিটা। আর আমার একটু অনুরোধ থাকবে, মানে যারা একটু সিরিয়াস, আপনারা সময় দিতে পারবেন, রুটিন মেনটেন করতে পারবেন, ডেডিকেটেডলি আমাদের হোমওয়ার্ক গুলো করতে পারবেন, এরকম যাদের থিঙ্কিং আছে তারা কেউ এই অপরচুনিটিটা মিস করবেন না। যেমন আমি এবং জাবির আমরা এবার এফএম ক্লাসটা নিতে পারি নাই, আগে এবার যে আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং নিতে পারবো বা কোনো কারণে যদি ব্যস্ত হয়ে যায়, আমরা মনে করি এটা একটা অপরচুনিটিস আপনাদের জন্য। আপনারা জাবির এবং আমাকে যদি ভালো লেগে থাকে, আপনারা ইউ ক্যান grip the opportunities and enroll as early as possible. আর আজকের ক্লাসটাও আমাদের সবার জন্য উন্মুক্ত থাকবে, আর নেক্সট ক্লাসটাও সবার জন্য উন্মুক্ত থাকবে। এরপর থেকে আমরা যারা এনরোল করবে শুধুমাত্র তারাই ক্লাসের লিঙ্ক পাবে, তারাই অ্যাক্সেস পাবে, অন্যরা এই ক্লাসগুলোতে এন্ট্রান্স করতে পারবে না। আর লাইভ ক্লাসের একটা বেনিফিট, আপনাদেরকে একটা অনুরোধ থাকবে যে আমরা যে শিডিউল দিব এই শিডিউল অনুযায়ী ক্লাসগুলো মেনটেন করার জন্য। আপনারা কেউ পরবর্তীতে ভিডিও রেকর্ড দেখবো, রেকর্ডের মাধ্যমে আমি ক্লাসটা কভার করবো, ওই জাতীয় থিঙ্কিংটা পরিহার করে সিরিয়াসলি আমাদের সাথে লাইভ ক্লাস করবেন, কোশ্চেন করবেন। তাহলে আপনাদের দুর্বলতাগুলো এবং অন্যদের কোশ্চেন থেকে আপনারা অনেক কিছু কি করতে পারবেন, রিলেট করতে পারবেন, শিখতে পারবেন। এবং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেটা যদি ফিল করেন, 2-3টা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যখন একটা কনসেপচুয়ালি লজিক সহ, মানে কোন লজিকে এই ট্রিটমেন্টটা, সেটা কোন জাস্টিফিকেশনের জন্য, কোন ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য এটা করা হয়েছে, এই ট্রিটমেন্টটাকে এই মেথডে ভ্যালু করতে বলা হয়েছে, এইভাবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে চার্ট করতে বলছে, অথবা এটাকে ডেফার্ড করতে বলছে, সেটা কোন ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য, এই জাতীয় আপনাদেরকে ডে টু ডে লাইফে রিলেট করে আপনাদেরকে আমরা কি করার চেষ্টা করবো, এক্সাম্পলগুলো দেওয়ার চেষ্টা করবো। অলরেডি জাবির আমি মনে করি সেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে। আর আমাদের কোর্স সম্পর্কে তো নিশ্চয় বলছে, আমরা একটা ক্লাস প্ল্যান জাবিরকে শেয়ার করছেন কয়টা, মানে কিভাবে ক্লাস আমরা অলরেডি শেয়ার করেছি, অলরেডি ব্রিফলি শেয়ার। আমরা যেটা একটা ছোট স্প্রেডশিট আছে ওটা আমরা দিয়ে দিব, সবাই যেন দেখতে পারে, বাট ব্রিফলি শেয়ার অলরেডি এগুলা। ওকে। আর আপনারা অলরেডি জানেন আপনাদের কোশ্চেন প্যাটার্ন সিলেবাসে কোন আইএফআরএস গুলো থেকে, কোন পার্টস গুলো থেকে মোস্টলি কত পার্সেন্ট নাম্বার হয়, এটা ভেরি করে। বাট আমরা লাস্ট 10-12 সেশনটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা কিছুটা আইডিয়া পাওয়া যায়। আমরা ওভাবে আপনাদের ওয়েট অফ নাম্বার দিয়ে আমরা আমাদের ক্লাসগুলোকে কি করার চেষ্টা করেছি, সাজানোর চেষ্টা করেছি। এবং আশা করি আমাদের সাথে যদি থাকেন, আপনি মোটামুটি ফার্স্ট অ্যাটেম্পে মোটামুটি ক্লিয়ার করে ফেলার মতন একটা প্রিপারেশন আপনাদের হয়ে যাবে, এবং ক্লিয়ার করতে পারবেন যদি আপনার ডেডিকেশনটা 100% থাকে, এবং আপনার যদি একটাই পরিচয় থাকে, আপনি যারা
সি এর স্টুডেন্ট, এই পরিচয়টা যদি আপনার মানে মূল পরিচয় হয়, মানে আপনি এখানে কারো পরিচয় হয়তো বা বাবা, সেই পরিচয়টা তার কাছে মেইন পরিচয়। কারো পরিচয় হয়তো সে চাকরিজীবী, ওই পরিচয়টা তার মেইন পরিচয় না। আপনার মেইন পরিচয় আপনি সি এর স্টুডেন্ট, আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্সির ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং পরীক্ষা এবার অ্যাটেম্প দিবেন, এটাই আপনার মূল পরিচয়। যদি এটা হয় তাহলে আপনারা আমাদের সাথে যদি থাকে, আমি একদম গ্যারান্টি দিব, কেউ একজন যদি বলতে পারেন যে ভাইয়া আমার মেইন পরিচয় এটা, আমি আগামীবার অ্যাকাউন্টে ক্লিয়ার করতে চাই, আপনি আমাকে ফোন করে বলবেন, আমি আপনাকে গ্যারান্টি দিব যে আপনি আগামীবার ক্লিয়ার করতে পারবেন, একদম গ্যারান্টি দিব। তবে আপনার মেইন পরিচয় যেটা দিবেন সেটার সাথে আপনার কাজের সাথে কি থাকতে হবে, মিল থাকতে হবে। সবাইকে একটু সময় নিয়ে নিয়েছি, সেই জন্য আমি দুঃখিত। আমি আসি আপনাদের সাথে, যদি ফার্দার আপনাদের এই সেশনটা শেষে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারবেন। আর আমাদের এই টোটাল কোর্সের যে টোটাল অ্যামাউন্ট সেটা 7,000। আর কারো যদি একান্ত যদি ফিনান্সিয়াল কোনো যদি প্রবলেম থাকে, কিছু থাকে, যদি বলতে হয় ইনস্টলমেন্টে টাকা দিতে চাচ্ছেন, সেরকম কোনো যদি ইস্যুস থাকে, আপনারা আমার সাথে, জাকারিয়ার সাথে অথবা জাবেরির সাথে কমিউনিকেট করতে পারবেন, হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করতে পারবেন, বলতে পারবেন। এই ব্যাপারেও আমরা দেখবো, সমস্যা নেই। ঠিক আছে জাবির, আপনি কন্টিনিউ করেন। আর কারো যদি স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে আপনারা এই সেশনটার পরে, আমি আছি, জাবিরও আছে, আপনারা কোশ্চেন করতে পারবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো আমরা একটু আবার we are going back to step number 4. সো যেখানে বলছিলাম যে দেখেন ভাই, আমরা এই ট্রানজাকশন প্রাইসে অ্যালোকেশন কিভাবে করছি, অন দ্য বেসিস অফ দ্য স্ট্যান্ডঅ্যালোন সেলিং প্রাইসেস। তো এখানে স্ট্যান্ডঅ্যালোন সেলিং প্রাইস আমি বের করলাম যে এসি আমি ইউজুয়ালি 1 লাখ টাকা দিয়ে সেল করে থাকি, আবার ইনস্টলেশনকে অ্যালোন যখন সেল করি আমি 20,000 টাকা দিয়ে সেল করে থাকি। বাট প্র্যাকটিক্যালি বলেন, অ্যান্ড অলসো ইন ইউর এক্সাম সিনারিও, মাঝে মধ্যে এই ইনস্টলেশন যে 20,000 টাকায় আপনি স্ট্যান্ডঅ্যালোন সেল করেন, এই ইনফরমেশনটা না জানা থাকতে পারে। কারণ ওয়ালটন, অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট অফ ওয়ালটন, আপনি বের করলেন যে ভাই আপনি ইনস্টলেশন তো সেল করেন না আলাদাভাবে, আপনি আইদার অনলি এসি সেল করেন, অনলি এসি আর এসি প্লাস ইনস্টলেশন, অলওয়েজ এই দুইটার মধ্যেই থাকেন আপনি। বাট ওয়ালটন নেভার সেলস ইনস্টলেশন সেপারেটলি। তাহলে ওয়ালটন যদি কোনোদিন ইনস্টলেশনকে আলাদাভাবে বিক্রি না করে, তাহলে ইনস্টলেশনের স্ট্যান্ডঅ্যালোন সেলিং প্রাইস কিভাবে বের করবে? ইন দ্যাট কেস IFRS 15 আপনাকে কিন্তু গাইডেন্স দিয়ে দিচ্ছে, তখন আপনার এস্টিমেট করে নিতে হবে, এস্টিমেট দ্য স্ট্যান্ডঅ্যালোন সেলিং প্রাইস। এখন সেটা আপনি এস্টিমেশন কিভাবে করতে পারেন, বিভিন্ন ওয়ে থাকতে পারে, আপনাকে বিভিন্ন ইনফরমেশন দেয়া থাকতে পারে। লেটস সে কস্ট অফ ইনস্টলেশন, আপনাকে বলে দিল কস্ট অফ ইনস্টলেশন, অর্থাৎ এই ইনস্টলেশন করতে যে আপনার 8,000 টাকা, আপনার 12,000 টাকা কস্ট লাগে। যেই মেকানিক যায় ইনস্টলেশন করতে, সেই মেকানিকের উপর খরচ, সেই মেকানিকের যে ওভারহেড আছে, ওভারহেড সবকিছু মিলে আপনার 12,000 টাকা খরচ যায়, সেটা আপনার কস্ট অফ ইনস্টলেশন। এবং আপনি জানেন যে সিমিলার কোম্পানিজ যারা আছে, যারা ইনস্টলেশন দেয়, তারা একটা মার্কআপ চার্জ করে, তাদের ইনস্টলেশনের উপর 20% মার্কআপ আছে। ইন দ্যাট কেস কস্ট অফ ইনস্টলেশন জানেন এবং ইনস্টলেশনের উপর মার্কআপ কত সেটা জানেন, তাহলে আমার কি ইনস্টলেশনের সেলিং প্রাইস বের করা সম্ভব না? বলেন, বের করা কি সম্ভব? জি স্যার, অবশ্যই বের করা সম্ভব। তাহলে 12,000 ইন্টু 1.2, তাহলে 14,400। তাহলে এই অ্যাপ্রোচে কখন যাব? যদি আমাকে বলা থাকে কোনো অবজারভেবল প্রাইস না থাকে, আমার ইনস্টলেশনের স্ট্যান্ডঅ্যালোন সেলিং প্রাইস এটা না দেয়া থাকে, এটা না জানা থাকে, ইন দ্যাট কেস আমার বেসড অন ইনফরমেশন ইন দ্য কোয়েশ্চেন আমাকে এই মার্কআপ অ্যাপ্লাই করে আমার সেলিং প্রাইসটা ডিটারমাইন করে করতে হতে পারে। তাহলে এটা হলো এস্টিমেশন করা। আবার আরেকটা মেথড আছে, সেটা কি? লেটস সে আপনাকে বলে দিয়েছে এসি 90,000, ইনস্টলেশন 1 লাখ। এখন এসি অ্যালোন আপনি সেল করতেছেন 90,000-এ, এসি ইনস্টলেশন মিলে 1 লাখ টাকা। কোয়েশ্চেনে কোনো ইনফরমেশন দেয়া নেই,
তার মানে প্রথমে আমরা দেখতে হবে অবজারভেবল প্রাইস অফ ইনস্টলেশন, এটা কোথাও কোয়েশ্চেনে দেয়া আছে কিনা, কোথাও কি ডাইরেক্টলি আমাকে কোয়েশ্চেনে বলছে কিনা ইনস্টলেশনের প্রাইস কত, দেখলাম যে বলা নাই। ইজ দেয়ার এনি ডাটা টু এস্টিমেট, দেখলাম যে না, এস্টিমেট করার জন্য মার্কআপের কোনো ডাটা নাই। তখন থার্ড যেটা সেটা হলো রেসিডুয়াল মেথড। রেসিডুয়াল মেথড কি, তখন হলো বলতেছে এসি যদি 90,000 টাকা হয় এবং টোটাল ট্রানজাকশন প্রাইস যদি 1 লাখ হয়, ইনস্টলেশন হলো রেসিডুয়াল অ্যামাউন্ট, তখন হলো 10,000। এবং এই রেসিডুয়াল মেথড হলো একদম কখন অ্যাপ্লাই করব, যদি অন্য কোনো ইনফরমেশন আর না পাওয়া থাকে দেয়া থাকে আমার কাছে, অনলি ইন দ্যাট কেস আই উইল গো ফর রেসিডুয়াল মেথড ফর ফাইন্ডিং ট্রানজাকশন প্রাইস অফ ইনস্টলেশন। Is this clear to everyone? Yes, sir. Okay. ঠিক আছে, এটা গেল আমার স্টেপ নাম্বার 4। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি, কোশ্চেন করেন। ভাইয়া ধরেন হচ্ছে আমি রেসিডুয়াল মেথড বা এস্টিমেটেড মেথডের বাইরে আমি কি মার্কেট ভ্যালুটা ধরতে পারবো? ধরেন যে একটা ইন্ডাস্ট্রি প্র্যাকটিস আছে যে ধরেন 5,000 টাকা বলা আছে, তো তখন কি আমি ওটা কনসিডার করতে পারবো এই দুটার বাইরে? হ্যাঁ অবশ্যই, এই যে এখানে বলে দিচ্ছে এস্টিমেশন অফ দ্য প্রাইস, এস্টিমেশন করতে পারবেন, এক্সপেক্টেড কস্ট প্লাস আ মার্জিন অথবা মার্কআপ, অ্যাডজাস্টেড মার্কেট অ্যাসেসমেন্ট অ্যাপ্রোচ, যে মার্কেটে ইউজুয়ালি আপনার এগুলা কত প্রাইসে সেল করা থাকে, কত প্রাইসে সেল করে, সেটাও আপনি নিতে পারবেন। এস্টিমেশন করার দুইটাই ওয়ে আছে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, একদম দেখেন এখানে দুইটা, একটা মার্কেট অ্যাসেসমেন্ট, এক্সপেক্টেড কস্ট, এগুলো দুইটার যদি কিছুই না থাকে তখন আপনি রেসিডুয়াল অ্যাপ্রোচে চলে যাবেন। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন দেয়া আছে আপনার স্লাইড নাম্বার 16, এটা আপনারা দেখে আপনারা নিজেরা করে নেবেন। এটা আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি কনসেপ্টটা, এবার এটা নিজেরা সলভ করবেন বাসায়। আচ্ছা, এইবার স্টেপ নাম্বার 5, যেই স্টেপটা নিয়ে আপনাদের কন্টিনিউয়াসলি অনেকের কোয়েশ্চেন ছিল এবং আমরা হয়তো আজকে এন্টায়ার স্টেপ নাম্বার 5 উইল নট বি এবল টু কমপ্লিট ইট, বাট দেখি আমরা যতদূর শেষ করতে পারি। স্টেপ 4 পর্যন্ত আমরা অ্যালোকেশনের কাজ শেষ। লাস্টে এসে স্টেপ নাম্বার 5-এ উই উইল রেকগনাইজ রেভিনিউ। এখন এই রেভিনিউটাকে আমি রেকগনাইজ কখন করব? when the performance obligation is satisfied. That is the main principle of IFRS 15, যেটা আমরা পড়েছি যে পারফরম্যান্স অব্লিগেশন স্যাটিসফাই হলে রেভিনিউ রেকগনাইজ করা হবে। বাট দিস ইজ ওয়্যার দ্য চ্যালেঞ্জেস, এবং যেখানে দিস ইজ দ্য $1,000,000 কোয়েশ্চেন এবং সবাই বারবার এই কোয়েশ্চেনটা করছে। এই কনস্ট্রাকশন কোম্পানির এই কন্ট্রাক্টে আমরা চলে যাই, আমরা বলেছি অব্লিগেশন এখানে এই 7টা দেয়া ছিল, এখানে কন্ট্রাক্টে বলা আছে এই কাজগুলো করতে হবে, বাট পারফরম্যান্স অব্লিগেশন ছিল কি 1 সিঙ্গেল বিল্ডিং। তাহলে এই কনস্ট্রাকশন কোম্পানির অ্যাকাউন্টেন্ট সে দেখলো তার 1 সিঙ্গেল বিল্ডিং হলো পারফরম্যান্স অব্লিগেশন, সে ট্রানজাকশন প্রাইসও ডিটারমাইন করলো। অ্যালোকেশন করার কিছু নাই, কারণ আছেই একটা পারফরম্যান্স অব্লিগেশন। স্টেপ নাম্বার 5 হলো কি, পারফরম্যান্স অব্লিগেশন শেষ হলে রেভিনিউ রেকগনাইজ করবেন। সো মাই কোয়েশ্চেন ইজ, পারফরম্যান্স অব্লিগেশন শেষ হলে রেভিনিউ রেকগনাইজ করি মানে কি? ডাজ ইট মিন যে এই পারফরম্যান্স অব্লিগেশনটা ফুললি শেষ হলে, এই বিল্ডিংটা যখন ফুললি বানানো শেষ হয়ে যাবে তখন কি আমি রেভিনিউ রেকগনাইজ করব? নাকি এই বিল্ডিংটা যদি 20% কমপ্লিট হয় সেই 20% রেভিনিউ আমি রেকগনাইজ করব? আমাকে IFRS 15 বলছে when a performance obligation is satisfied, তাহলে should I recognize the revenue at a point in time? Should I recognize at a point in time when no further obligation exists? যখন ফুললি আমি বিল্ডিংটা শেষ করে দিয়েছি তখন রেকগনাইজ করব, or over time? তার মানে entire revenue is not booked at once but over time while performance obligation is being satisfied. অর্থাৎ আমি ওভার পিরিয়ড অফ টাইম একটু 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 করে আমি রেভিনিউ বুক করব। যখন দেখছি 10% বিল্ডিং শেষ, 10% রেভিনিউ, 20% রেভিনিউ বিল্ডিং বানানো শেষ, 20% রেভিনিউ রেকগনাইজ করে ফেললাম। এখন আমি কি দুইটা অ্যাপ্রোচে আমাকে IFRS 15 ইন্ডিকেশন দিচ্ছে, আইদার আই ক্যান গো ফর এট আ পয়েন্ট ইন টাইম or I can go for over time.
ইট ইজ নট আ চয়েস, আমি চাইলেই যে কোনো একটা করে ফেলতে পারি না। কখন আমার জন্য এট আ পয়েন্ট ইন টাইম আর কখন ওভার দ্য পিরিয়ড অফ টাইম অ্যাপ্লিকেবল হবে সেটার জন্য আমার ক্রাইটেরিয়াতে আছে। তাহলে ক্রাইটেরিয়াটা কি? An entity satisfies a performance obligation and recognizes revenue over time. তার মানে at a point in time or over time. Over time কখন revenue recognize করব? If at least one of the following criteria is met. তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা যদি ফুলফিল হয়ে যায় তখনই ওভার টাইম রেভিনিউ রেকগনাইজ হবে। যদি তিনটার মধ্যে কোনো একটাও যদি ফুলফিল না হয় তাহলে রেভিনিউ এট আ পয়েন্ট ইন টাইম হবে। তিনটার মধ্যে যে কোনো একটা ফুলফিল হলে ওভার টাইম, যদি কিছুই ফুলফিল না হয় এট আ পয়েন্ট ইন টাইম। আচ্ছা, তাহলে আমরা দেখি এক একটা ক্রাইটেরিয়া গুলা কি বোঝায়। ক্রাইটেরিয়া নাম্বার 1, কাস্টমার simultaneously receives and consumes the benefit as the entity performs. আচ্ছা, লেটস সে আমি একটা সিকিউরিটি, আমি G4S, সো ইউ আর অ্যান অ্যাকাউন্টেন্ট, আমি একটা G4S এর আমি হলো অ্যাকাউন্টেন্ট। তো G4S কি করে? সে আপনার সিকিউরিটি সার্ভিস দেয়। এখন একটা কোম্পানি আমাকে G4S কে ফোন দিয়ে বলল যে আমার একটা সিকিউরিটি সার্ভিস লাগবে, তুমি আমাকে 1 বছরের জন্য একটা গার্ড পাঠায় দাও, ওই গার্ড আমার কোম্পানি পাহারা দিবে 1 বছরের জন্য। কন্ট্রাক্ট করলো ফর 1 ইয়ার। এখন 1 বছরের জন্য যে কন্ট্রাক্ট করলাম, 1 বছরের কন্ট্রাক্টে বলা আছে G4S হলো, অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট অফ G4S আমি 1 বছরে প্রায় লেটস সে আমি 12 লাখ টাকা পাবো। সো এই কন্ট্রাক্ট ইজ ফর 1 ইয়ার। নাও দ্য কোয়েশ্চেন ইজ, আমি রেভিনিউটা কখন রেকগনাইজ করব? 1 বছর পরে যখন কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে আমি কি তখন রেভিনিউ রেকগনাইজ করব এট আ পয়েন্ট ইন টাইম, নাকি প্রত্যেক মাসে মাসে, যেহেতু আমি 12 মাসের জন্য সিকিউরিটি সার্ভিস দিব, আমি প্রত্যেক মাসে 1 লাখ 1 লাখ 1 লাখ 1 লাখ করে রেভিনিউ রেকগনাইজ করে যাব? কাস্টমার সাইমালটেনিয়াস প্রতি মাসে 1 লাখ 1 লাখ করে 12 মাসে রেভিনিউ। কেউ কিছু বলছেন? একটু মিউট করুন, আমি একটু শেষ করি। ওকে, কাস্টমার সাইমালটেনিয়াসলি রিসিভস এন্ড কনজিউমস দ্য বেনিফিট অ্যাজ দ্য এন্টিটি পারফর্মস। যদি কাস্টমার, আমি অ্যাজ এন এন্টিটি সার্ভিস দেওয়ার সাথে সাথে যদি কাস্টমার সেই বেনিফিট কনজিউম করে ফেলে, সে যদি পেয়ে যায়, তাহলে আমি বলবো দ্য রেভিনিউ উইল বি রেকগনাইজড ওভার টাইম। G4S যখন সিকিউরিটি সার্ভিস দেয়, আমি 1 রাত যখন আমার গার্ড সেই কোম্পানির বাইরে পাহারা দেয়, ইনস্ট্যান্টলি সার্ভিসটা কনজিউম করে ফেলতেছে ওই কোম্পানি, কারণ তার একটা রাত তার অফিসটা সেফ থাকলো। পরবর্তী আরেকদিন যখন আমার গার্ড সে অফিসে থেকে পাহারা দিচ্ছে, আরেকদিনও সে বেনিফিটেড হয়ে গেল থ্রু সিকিউরিটি। তাহলে G4S বলবে যে আমি যে সার্ভিসটা দিচ্ছি তখন কাস্টমার সাইমালটেনিয়াসলি রিসিভস এন্ড কনজিউমস দ্য বেনিফিট অ্যাজ দ্য এন্টিটি পারফর্মস। G4S সার্ভিস দিচ্ছে, সাথে সাথে কাস্টমার সেই সার্ভিসটা কনজিউম করে নিচ্ছে। এই জন্য রেভিনিউ উইল বি রেকগনাইজ ওভার টাইম। প্রত্যেক মাস শেষে আমি 1 লাখ 1 লাখ 1 লাখ করে রেভিনিউ রেকগনাইজ করব। আমি একদম বসে থাকবো না 1 বছর পরে রেভিনিউ রেকগনাইজ করার জন্য। সিমিলারলি দ্য সেম থিং ইজ ফর আ ক্লিনিং কোম্পানি। আমি ক্লিনিং সার্ভিস দিচ্ছি, আমি 1 বছর কন্ট্রাক্ট শেষে রেভিনিউ রেকগনাইজ করবো না, কারণ ক্লিনিং সার্ভিস দেওয়ার সাথে সাথে একটা অফিস যখন ক্লিন করে দিচ্ছি, ইনস্ট্যান্টলি অফিসের এমপ্লয়িরা বেনিফিট করছে ফ্রম আ ক্লিন অফিস। আমি পারফর্ম করছি, সাথে সাথে তারা বেনিফিটটা কনজিউম করে ফেললো। এজন্য দিস ইজ ক্রাইটেরিয়া নাম্বার 1 হলো, যদি কাস্টমার ইনস্ট্যান্টলি কনজিউম করে অ্যাজ আই পারফর্ম, ইন দ্যাট কেস রেভিনিউ ইজ রেকগনাইজড ওভার টাইম। আচ্ছা, এবার আসেন ক্রাইটেরিয়া নাম্বার 2, এন্ড এটা হলো আমাদের মোস্ট ইন্টারেস্টিং ক্রাইটেরিয়া এবং সবাই এটা নিয়ে everyone is giving questions on this. The customer controls the asset as the entity creates or enhances it. আচ্ছা, ফাইন। এই কনস্ট্রাকশন কোম্পানির ক্ষেত্রে কি এক্সাম্পল দিয়েছিলাম যে
একজন ল্যান্ড ওনার, একজনের ল্যান্ড আছে, তো সে ল্যান্ড ওনার আমাকে ফোন দিল, আমার কনস্ট্রাকশন কোম্পানিকে ফোন দিয়ে বলল, ভাই আমার যে জমিটা আছে এই জমির উপরে তুমি এই কনস্ট্রাকশনের কাজটা করে একটা বিল্ডিং করে দাও। বিল্ডিংটা বললাম ফাইন, এখানে আমার একটা পারফরমেন্স অব্লিগেশন। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এখানে আমার একটা পারফরমেন্স অব্লিগেশন at a point in time or over time. Fine. Criteria number 1. Customer simultaneously receives and consumes the benefit as the entity performs. আমি ভাই 2 বছর ধরে একটা বিল্ডিং বানাচ্ছি, আমি যখন কনস্ট্রাকশন করতেছি, যে কাস্টমার, যে ল্যান্ডের ওনার, সে কি কোনো বেনিফিট পাচ্ছে এই 2 বছর ধরে? বলেন তো আপনারা। বেনিফিট তো মনে হয় পাচ্ছে, সাইট ক্লিয়ারেন্স হচ্ছে, ফাউন্ডেশন হবে। কিভাবে বেনিফিট পাচ্ছে? সে কি বসতে পারতেছে, সে কি বিল্ডিং এ যে থাকতে পারতেছে, না সে একটা বেচতে পারতেছে একটা অ্যাপার্টমেন্ট? আমি কাজ করা অবস্থায়, এক্স্যাক্টলি আমি কাজ করা অবস্থায়, তার মানে এখানে কি বলছে, কাস্টমার রিসিভস এন্ড কনজিউমস, সে পায় এবং কনজিউম করে ফেলে অ্যাজ দ্য এন্টিটি পারফর্মস। আমি কনস্ট্রাকশন সার্ভিস দিলে সেই কনস্ট্রাকশন সার্ভিস থেকে সে কিছু কনজিউম করতে পারে না। তার মানে ক্রাইটেরিয়া 1 ইজ নট ফুলফিলড, বাট ক্রাইটেরিয়া 2 ইজ ফুলফিলড। ক্রাইটেরিয়া 2 তে কি বলছে, কাস্টমার কন্ট্রোলস দি অ্যাসেট। এই যে ল্যান্ড ওনার কন্ট্রোলস দি অ্যাসেট, এটা তার জমি, কন্ট্রোলস দি অ্যাসেট অ্যাজ দ্য এন্টিটি ক্রিয়েটস অর এনহ্যান্সেস ইট। তার মানে জমিটা কার? ল্যান্ডটা হলো এই কাস্টমারের। এই কাস্টমারের ল্যান্ডেই যখন আমি একটা অ্যাসেট ডেভেলপ করে দিচ্ছি, এখানে আমি তাকে একটা বিল্ডিং দিয়ে দিচ্ছি, এই বিল্ডিং এর মালিকও কাস্টমার। এই জন্যে ইন দিস কেস, যদি customer controls the asset as the entity creates or enhances it, in that case revenue will be recognized over the period of time. তাহলে পারফরম্যান্স অব্লিগেশন 1 সিঙ্গেল বিল্ডিং, কিন্তু আপনি কি ডিপেন্ডিং আপন পার্সেন্টেজ অফ কমপ্লিশন, আপনি যখন দেখবেন 40% বিল্ডিং কমপ্লিট, আপনি তখন 40% রেভিনিউ will be recognized. বুঝতে পেরেছেন এটা আপনারা? জি ভাই বুঝতে পেরেছি। ওকে, জি ভাই বুঝতে পারছি। ফাইন, ভেরি গুড। আচ্ছা, এবার সিমিলার একটা এক্সাম্পল দিই। এটা হলো বলেছি কি কনস্ট্রাকশন কোম্পানির ক্ষেত্রে, কনস্ট্রাকশন কোম্পানি। এবার যদি আমি বলি একটা রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানির ক্ষেত্রে কি, আমি যখন একটা রিয়েল এস্টেট কোম্পানি অ্যাপার্টমেন্ট গুলা বানায়, রাইট, সে যখন অ্যাপার্টমেন্টস গুলা, সে একটা রিয়েল এস্টেট কোম্পানি কি করে, সে ল্যান্ড কিনে, পারচেজ ল্যান্ড কিনলো, বিল্ড অ্যাপার্টমেন্টস। তাহলে আপনি যদি বলেন ভাই কনস্ট্রাকশন কোম্পানির ক্ষেত্রে তো ওভারটাইম রেভিনিউ রেকগনাইজ করেছি, তাহলে রিয়েল এস্টেট কোম্পানির ক্ষেত্রেও কি আমি একই তো কাজ করে, ওরাও তো কনস্ট্রাকশনের কাজ করে, অ্যাপার্টমেন্ট বানাচ্ছে, তাহলে কি আমি ওভারটাইম রেভিনিউ রেকগনাইজ করতে পারবো? অ্যাপার্টমেন্ট বানানো অবস্থায় কি রেভিনিউ রেকগনাইজ করতে পারবো? করতে পারবো না, কারণ দুইটা সিনারিও ইজ ডিফারেন্ট। এখানে কনস্ট্রাকশন কোম্পানির ক্ষেত্রে কাস্টমার ছিল ল্যান্ড ওনার, তার জমিতেই আমি তাকে একটা ল্যান্ড বানাই দিচ্ছি। রিয়েল এস্টেট কোম্পানির ক্ষেত্রে আমার কাস্টমারকে, যাদের কাছে আমি অ্যাপার্টমেন্টস গুলা বিক্রি করব, এবং এই অ্যাপার্টমেন্টস বিক্রি করার আগ পর্যন্ত রেভিনিউ কোনো রেকগনাইজ করতে পারবো না। সো কনস্ট্রাকশন কোম্পানির অ্যাকাউন্টিং এবং রিয়েল এস্টেট কোম্পানির অ্যাকাউন্টিং ইজ নট দ্য সেম। কনস্ট্রাকশন কোম্পানির অ্যাকাউন্টিং এ আমার স্টেপ নাম্বার 2 ফুলফিল হচ্ছে, বিকজ কাস্টমার কন্ট্রোলস দি অ্যাসেট অ্যাজ দ্য এন্টিটি ক্রিয়েটস অর এনহ্যান্সেস ইট। ল্যান্ড ওনারের ল্যান্ডে আমি কনস্ট্রাকশন করে দিচ্ছি তাকে একটা বিল্ডিং, তার ওনারশিপ আছে এই অ্যাসেটের। তাহলে ইন দিস কেস স্টেপ কন্ডিশন 2 ইজ ফুলফিল এন্ড রেভিনিউ ইজ রেকগনাইজড ওভার টাইম। কিন্তু রিয়েল এস্টেটের ক্ষেত্রে আমি হলো ভাই অ্যাপার্টমেন্ট সেল করব টু আদার কাস্টমার্স, তাদের কাছে যখন হ্যান্ড ওভার করবো, যখন চাবি দিব বা রেজিস্ট্রেশন করে দিব, only then I will recognize the revenue at a point in time. So এই কনস্ট্রাকশন কোম্পানির অ্যাকাউন্টিং আর রিয়েল এস্টেটের অ্যাকাউন্টিংটা কি আপনাদের কাছে, এই কনসেপ্টটা কি ক্লিয়ার?
ক্লিয়ার। ভেরি গুড, এক্সেলেন্ট। আচ্ছা, সিমিলারলি আরেকটা এক্সাম্পল ধরেন আপনার লেটস সে পদ্মা সেতু। পদ্মা সেতুতে গভর্নমেন্ট অফ বাংলাদেশ একটা চাইনিজ কোম্পানিকে একটা কন্ট্রাক্ট দিল। কন্ট্রাক্ট দিয়ে এই চাইনিজ কোম্পানি এখন কি করতেছে, পদ্মা সেতু আপনার সে কনস্ট্রাকশনের কাজ করতেছে। এখন এই যে কনস্ট্রাকশনটা করতেছে, কনস্ট্রাকশনের টাইম পিরিয়ড ইজ লেটস সে 5 ইয়ার্স, 5 বছর লাগাবে এটা কনস্ট্রাকশন করতে। নাও আমি আপনাদেরকে এইবার কোয়েশ্চেনটা করি, আমি তো তখন অনেক এক্সপ্লেন করেছি। এই যে কোম্পানি, কনস্ট্রাকশন কোম্পানি, সে পদ্মা সেতু কনস্ট্রাকশন করার যে রেভিনিউটা, সে কি 5 বছর শেষে পদ্মা সেতু কনস্ট্রাকশন শেষে যে রেভিনিউ রেকগনাইজ করবে, নাকি ওভার দ্য পিরিয়ড অফ টাইম রেভিনিউ রেকগনাইজ করবে? ওভার দ্য পিরিয়ড অফ টাইম। ওভার দ্য পিরিয়ড। লজিক কি? লজিক বলেন, একজন যে কোনো একজন আনসার যতটুকু করেন। কাজ হইছে ততটুকু কাজের উপরে। কেন? কোন কন্ডিশন ফুলফিল হয়? না ভাই, এটা না, লজিকটা হলো যে জায়গার উপরে ওটা হলো বাংলাদেশ গভর্নমেন্টের। ইয়েস ইয়েস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ ঠিক বলেছেন, কারণ অ্যাসেটটাকে কন্ট্রোল করে। এটা বাংলাদেশের জমিতে অ্যাসেটটা কনস্ট্রাকশন হচ্ছে। পদ্মা সেতুর ওনারশিপ তো চাইনিজ কোম্পানিটার কাছে না, কনস্ট্রাকশন কোম্পানির কাছে না। পদ্মা সেতুর ওনারশিপ তো গভর্নমেন্ট অফ বাংলাদেশের উপর, গভর্নমেন্ট অফ বাংলাদেশের। তাই এই কনস্ট্রাকশন কোম্পানি যখন এই সার্ভিসটা দিচ্ছে, সে ওভার দ্য পিরিয়ড অফ টাইম রেভিনিউ রেকগনাইজ করবে। এক্সিলেন্ট। সো স্টেপ নাম্বার 3 যেটা আমরা ক্রাইটেরিয়া 3টা নিয়ে আলোচনা। জি ভাই কিছু বলছেন? বলছি যে এখানে ক্রাইটেরিয়া 2 ফুলফিল হচ্ছে। ইয়েস রাইট, আমরা ক্রাইটেরিয়া 3 নিয়ে আলোচনা করব না। 1 and 2 যদি আপনারা বুঝেন, আপনার প্র্যাকটিক্যাল লাইফের এক্সামের মধ্যে তো অল কভার্ড। প্র্যাকটিক্যাল লাইফেও 1 and 2 যদি আপনারা বুঝেন, মোর দেন এনাফ। এরপরে কিছু আমার স্লাইডসে কিছু রিটেন ইনডেপথ কিছু এক্সাম্পল আছে, এগুলো সব আমি মুখে মুখে ডিসকাস করে দিয়েছি আপনাদেরকে, আপনারা একটু পড়ে নিতে পারেন এগুলো। আচ্ছা, এবার একটু একটা ম্যাথস দেখি, ছোট্ট একটা ম্যাথস দেখি। আমরা একটা ম্যাথস দেখে টুডে উইল কনক্লুড দ্য ক্লাস ফর টুডে। On 1st of July 2019, Builderco won the tender to build a house on land owned by the customer. আচ্ছা, তার মানে এটা দেখেই বুঝে গেলেন যে ল্যান্ড ওন বাই দ্য কাস্টমার, সে একটা হাউস বিল্ড করবে। তার মানে কাস্টমার কন্ট্রোলস দি অ্যাসেট অ্যাজ দ্য এন্টিটি পারফর্মস। তার মানে ওভার দ্য পিরিয়ড অফ টাইম রেভিনিউ রেকগনিশন হবে। Construction began on 1st of October 2019 and is estimated to take 18 months to complete the house. Gotcha. At the reporting date, house is 50% complete based on engineer certificate. Contract price is 21 million and it is estimated that the total cost would be 16 million. Till date company incurred 10 million. আচ্ছা বুঝছি। Additionally by the reporting date আচ্ছা ঠিক আছে ফাইন। প্রথম কথা আসি, আমরা P&L দেখি, স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস। আমি রেভিনিউ কতটুকু রেকগনাইজ করব, প্রথমে আমরা বুঝেছি যে ওভার দ্য পিরিয়ড অফ টাইম রেভিনিউ রেকগনাইজ করব বিকজ ক্রাইটেরিয়া 2 ইজ ফুলফিলড। টোটাল কন্ট্রাক্ট প্রাইস 21 মিলিয়ন। এট দ্য রিপোর্টিং ডেট হাউস ইজ 50% কমপ্লিট বেসড অন ইঞ্জিনিয়ার সার্টিফিকেট। তাহলে আমি বলতে পারি যে টোটাল কন্ট্রাক্ট প্রাইসে 50% আমি রেভিনিউ হিসাবে রেকগনাইজ করে ফেলতে পারি, কারণ টোটাল কন্ট্রাক্ট 21 মিলিয়ন, 50% শেষ, তাহলে আমি 10.5 মিলিয়ন রেভিনিউ রেকগনাইজ করে ফেললাম। এবং ডিউরিং দ্য ইয়ার আমি কস্ট ইনকার করেছি কত, 10 মিলিয়ন, তাহলে 10 মিলিয়ন কস্ট হিসাবে গেল, আর প্রফিট আসলো আমার এই বছরে 0.5 মিলিয়ন। ঠিক আছে, এবার আমরা কিছু জার্নালস পোস্টিং দিই। এখানে টোটাল রেভিনিউ কত, 10.5 মিলিয়ন, এবং আমি ইনভয়েসিং করেছি কত। অ্যাডিশনালি বাই দ্য রিপোর্টিং ডেট Builderco has sent invoices of 8 million. তাহলে একটু ডেবিট ক্রেডিট করি আমরা। ইয়ার এন্ড পোস্টিং at
ইয়ার এন্ড রেভিনিউ রেকগনাইজ করলাম 10.5। এখন আপনারা তো একটা এন্ট্রি দেন সব সময় রেভিনিউ ক্রেডিট মানে রিসিভেবল মনে ডেবিট হয়ে গেছে, বাট রিসিভেবল ডেবিট হওয়ার জন্য তো ইনভয়েসিং করা লাগবে। এখানে ইনভয়েসিং করেছে কত? 8 মিলিয়ন। 8 মিলিয়ন ইনভয়েসিং ইজ 8 মিলিয়ন। তাহলে বাকি যে গ্যাপটা থাকে এটাকে বলা হয় কন্ট্রাক্ট অ্যাসেট। দিস ইজ আ কন্ট্রাক্ট অ্যাসেট। কন্ট্রাক্ট অ্যাসেট নামে একটা অ্যাকাউন্টে দিস ইজ আ কারেন্ট অ্যাসেটের মধ্যে এটা বুক করা হবে। কন্ট্রাক্ট অ্যাসেটে 2.5 মিলিয়ন এখানে বুক করা হবে এবং পরবর্তীতে 6 মিলিয়ন রিসিভেবলের এগেইনস্টে দিয়ে দিয়েছে। ব্যাংক ডেবিট 6, রিসিভেবল ক্রেডিট 6। সো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে তাহলে আমরা নতুন একটা জিনিস শিখলাম যে রেভিনিউ 10.5 মানে যে রিসিভেবল 10.5 হয়ে যাবে, নট নেসেসারিলি। যদি ইনভয়েস করে থাকে 8 মিলিয়ন, বাকি যে গ্যাপটা সেটা আমার কন্ট্রাক্ট অ্যাসেট নামে একটা আইটেমে ফাইন্যান্সিয়াল পজিশনে চলে যাবে। ওকে, ফাইন। এরপর এখন যখন আমরা রেভিনিউটাকে ওভার দ্য পিরিয়ড অফ টাইম রেকগনাইজ করব, প্রথমে তো এটা বলেছি যে এগুলা ফুলফিল না হলে একটা পয়েন্ট ইন টাইম করব, এটা সহজ হিসাব। আর এগুলা ফুলফিল হলে ওভার দ্য পিরিয়ড অফ টাইম করব। যখন ওভার দ্য পিরিয়ড অফ টাইম করব তখন এই রেভিনিউটাকে রেকগনাইজ করার জন্য দুইটা মেথড থাকে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। একটা বলে আউটপুট মেথড, আর একটা বলে ইনপুট মেথড। এই যে একটু আগে হাউস ইজ 50% কমপ্লিট বেসড অন ইঞ্জিনিয়ার সার্টিফিকেট, আমরা 21 মিলিয়নকে তখন 50% দিয়ে মাল্টিপ্লাই করে 10.5 মিলিয়ন নিয়ে আসলাম। এটাকে বলা হয় আউটপুট মেথড। যখন আমরা বিভিন্ন সার্ভে বা মাইলস্টোন বা কোনো সার্টিফিকেটের বেসিসে নিয়ে আসি এটাকে বলা হয় আউটপুট মেথড। আর আরেকটা হলো ইনপুট মেথড। ইনপুট মেথডেও করা যায়। এখানে আইএফআরএস 15 আপনাকে একটা চয়েস দিয়েছে, আপনাকে বলছে না যে এভাবেই করতে হবে বা এভাবেই করতে হবে, আপনাকে চয়েস দিচ্ছে। আউটপুট মেথড চাইলে করতে পারেন, আবার চাইলে ইনপুট মেথডও ইউজ করতে পারেন। ইনপুট মেথডটা কি? ইনপুট মেথড ইজ বেসড অন কস্ট ইনকার্ড। কিভাবে? আপনাকে বলা আছে যে টোটাল কস্ট অফ কনস্ট্রাকশন ইজ 16 মিলিয়ন, আর টিল ডেট আপনি ইনকার করেছেন 10 মিলিয়ন। দেখেন, if cost of 10 million have been incurred so far and total estimated cost are 16 million, then the project is 62.5% complete. তাহলে বলতে পারেন ভাই টোটাল 16 মধ্যে 10 কস্ট হয়ে গেছে, তার মানে প্রজেক্টটা 62.5% কমপ্লিট। তাহলে একটু আগে আমি রেভিনিউ রেকগনিশন করেছি বেসড অন ইঞ্জিনিয়ার সার্টিফিকেট। এটা না করে চাইলে আমি কিভাবে করতে পারতাম? আমি বলতে পারতাম যে ভাই বেসড অন মাই কস্ট এস্টিমেট 62.5% কমপ্লিট এই বিল্ডিংটা, তাহলে আমি রেভিনিউ রেকগনাইজ করব কত? 21 মিলিয়নের 62.5%, which is 13.125. Both are correct. IFRS 15 is giving me a policy choice. আমি চাইলে আউটপুট মেথডও করতে পারি, চাইলে ইনপুট মেথডও করতে পারি। ইট ইজ মাই ডিসিশন। এবং আপনাকে এক্সামে কখন কোনটা করবেন, ইট উইল বি বেসড আপন দ্য ইনফরমেশন ইন ইউর এক্সাম। যদি আপনাকে সার্টিফিকেট দিয়ে থাকে ইঞ্জিনিয়ার সার্টিফিকেট, আপনি এটা ইউজ করবেন। যদি ইনপুট মেথডের কস্ট দেয়া থাকে সেটা ইউজ করবেন। পাশে লিখে দিবেন যে আপনি আউটপুট মেথড ইউজ করছেন নাকি ইনপুট মেথড ইউজ করছেন। দ্যাটস অল। এবার বলেন আপনারা, সোফার আজকে আমরা আইএফআরএস 15 এর যে ডিসকাশনটা করেছি, আপনারা কি ক্লিয়ারলি সবাই বুঝতে পেরেছেন? ইজ এভরিওয়ান ক্লিয়ার? জি ভাই। যে আউটপুট মেথড মিন্স যে আপনি যখন রেভিনিউটাকে ওভার টাইম মেজার করবেন সেটা ইট ইজ ইউজুয়ালি ডান বেসড অন লাইক ইঞ্জিনিয়ার সার্টিফিকেট বা মাইলস্টোন বা সার্ভেজ, এগুলার বেসিসে। আর ইনপুট মেথড ইজ বেসড অন